আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমরা উদ্ভাসের ভার্সিটি খ বি ইউনিটের ফেসবুক পেজ থেকে আবারও লাইভে চলে আসছি তোমাদের জন্য। ওকে, সো যেটা বলছিলাম যে আমরা উদ্ভাসের ভার্সিটি খয়ের বি ইউনিটের গ্রুপ থেকে তোমাদের জন্য লাইভে চলে আসছি এবং আমার পেছনে যেমন দেখতে পাচ্ছ তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, এইচএসসি 26 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের জানো যে তোমাদের জন্য উদ্ভাসের পক্ষ থেকে একটা চমৎকার কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে তোমাদের যে পৌরনীতি এবং সুশাসন বিষয়টা আছে সেটার দ্বিতীয় পত্রের 3টা চ্যাপ্টারের উপর আমরা একটা হচ্ছে সিভিক স্টার কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছি এবং সেই ধারাবাহিকতায় যে 3টা চ্যাপ্টারের উপর তোমাদের এক্সামটা হবে সেই 3টা চ্যাপ্টার আমরা ধারাবাহিক 3টা ক্লাসের আয়োজন তোমাদের জন্য করেছি। তোমরা ইতোমধ্যে প্রথম ক্লাসটা এবং প্রথম তোমাদের যে লাইভ কুইজটা সেটা দিয়ে ফেলেছো, আজকে দ্বিতীয় ক্লাস এবং এরপর তৃতীয় আরেকটা ক্লাস হবে। সো আশা করি যে তোমরা সবাই হচ্ছে ক্লাসটা ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ, আমার ভিডিও এবং হচ্ছে অডিও ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যেহেতু এটা একটা ন্যাশনাল কম্পিটিশন টাইপের এবং এখানে যেহেতু বাংলাদেশের 64 জেলা থেকে বিভিন্ন ধরনের পার্টিসিপেন্টরা, বিভিন্ন জায়গার বিভিন্ন কলেজের স্টুডেন্টরা তোমরা হচ্ছে এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে, ফলে তোমরা যদি আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা আসলে কে কোন কলেজের, তাহলে আমার জন্য খুবই উপকার হয় বুঝতে যে আচ্ছা আমরা আসলে এই কম্পিটিশনটা যেহেতু উদ্ভাসের 112টার মতো শাখায় একযোগে অফলাইনে অনুষ্ঠিত হবে, সো কোন শাখা থেকে বেশি স্টুডেন্ট বা কোন বিভাগ থেকে বেশি স্টুডেন্ট আসলে আমাদের সাথে যুক্ত হচ্ছ বা হবা সেটা কিন্তু বুঝতে পারবো। সো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা আসলে কোন কলেজ থেকে। ঠিক আছে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, সবকিছু ঠিকঠাক আছে, অলরেডি জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো ঢাকার এবং ঢাকার বাইরে বিভিন্ন কলেজ থেকে। ওকে, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ওকে, ভালো, ঠিক আছে। তাহলে তোমরা যেহেতু বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছো, সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ক্লাসের পরেই কিন্তু তোমাদের একটা কুইজ অনুষ্ঠিত হবে এবং এই ক্লাসের থেকেই কিন্তু আমাদের কুইজের কোশ্চেনগুলো কিন্তু হবে, বেশিরভাগ কোশ্চেন। সো অবশ্যই তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে তুমি কুইজে ভালো করতে পারবে এবং অবশ্যই প্রথম 3 জনের মধ্যে থাকলে তোমার জন্য তো হচ্ছে একটা সারপ্রাইজ তো থাকছেই। সো তাহলে আমরা হচ্ছে দেরি না করে আমাদের যে ক্লাসটা শুরু করে দিতে পারি। তোমরা অনেকেই তোমাদের কলেজ জানাচ্ছ, সো আমাদের একটা ধারণা হয়েছে যে তোমরা আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে এই ক্লাসটা করছো এবং এই কম্পিটিশনটা পার্টিসিপেট করবা। সো অলরেডি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ যে আজকে আমরা কোন চ্যাপ্টারের উপর ক্লাস করব সেটা হচ্ছে আমাদের পরিণতি এবং সুশাসনের দ্বিতীয় পত্রের অধ্যায় 5। সো অধ্যায় 5 হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে এবং এই চ্যাপ্টারটায় আসলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখি যেটা শুধুমাত্র একটা মানবিকের স্টুডেন্টের পরিণতি বা সুশাসনের বোর্ড পরীক্ষায় ভালো করার জন্যই যে কাজে লাগে ব্যাপারটা এমন নয়। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সেটা তুমি যেই বিভাগেই পড়ো না কেন বা যেই ক্লাসেই পড়ো না কেন, যেই বয়সেই আমরা হয়ে থাকি না কেন, আমাদের সবার জন্যই কিন্তু একজন নাগরিক হিসেবে এই বিষয়টা সম্পর্কে একটা ন্যূনতম একটা ধারণা রাখা কিন্তু আমাদের জন্য জরুরি। ফলে আমাদের টার্গেট অডিয়েন্স যদিও মানবিক বিভাগের শিক্ষার্থীরা, কিন্তু যদি এর বাইরেও কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমি আশা করব যে আপনারা ক্লাসটা দেখবেন এবং ক্লাসটা থেকে আপনারা হচ্ছে উপকৃত হবেন। সো আমরা ক্লাসটা শুরু করার আগে একটু বলতে চাই যে বাংলাদেশের সরকার বলতে আসলে আমরা কি বুঝি এবং প্রশাসনিক কাঠামোতে এখানে আসলে আমরা কি কি প্রশাসনের ব্যাপার দেখতে পাবো। সো প্রথমে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যখন সরকার শব্দটা শুনে থাকি তখন আমাদের কাছে মনে হয় যে হয়তোবা রাষ্ট্রপতি, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী, তারপর মন্ত্রী পরিষদ, এগুলো মিলেই সম্ভবত আমাদের সরকারটা গঠিত। বাট
অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করি বাংলাদেশের সরকার বলতে কিন্তু আমরা আসলে শুধুমাত্র রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদকে বুঝাই না। একটা জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের সরকার হিসেবে আমরা যদি চিন্তা করি, সেখানে রাষ্ট্রপতি যেমন আছেন, প্রধানমন্ত্রী যেমন আছেন, মন্ত্রিসভা যেরকম থাকে, পাশাপাশি আমাদের যে আমরা যেটাকে বলি আইন বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ, শাসন বিভাগ বা বিচার বিভাগ, হ্যাঁ, এই প্রত্যেকটা বিভাগ এবং আমাদের যে জাতীয় সংসদ, আমাদের যে দেশ রক্ষার প্রতিষ্ঠানগুলো এবং যে প্রশাসনিক অন্যান্য যেই বড় বড় পদবিগুলো বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার সকল কিছু মিলিয়ে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ সরকারটা গঠিত। ফলে এমনটা ভাবার কোনো কারণ নাই যে সরকার মানেই হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ। এখানে বেশ কিছু বিভাগ আমরা পাই, আইন বিভাগের আন্ডারে অনেক কিছু পাই, আমরা বিচার বিভাগকে পাই, শাসন বিভাগকে পাই, এবং দেখা যায় যে আইন বিভাগের কাজ যদি আমরা একটু চিন্তা করি, আইন বিভাগের কাজ হচ্ছে মূলত আমাদের দেশের যে আইনগুলো আছে সেই আইনগুলোকে প্রণয়ন করা। আমাদের যে বিচার বিভাগ থাকে তারা বিভিন্ন ধরনের বিচারিক কার্যক্রমগুলো করে থাকে, এবং পাশাপাশি আমাদের যে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং এই পদবিগুলো কি ধরনের দায়িত্ব পালন করে সেই রিলেটেড সবকিছু হচ্ছে আমরা আজকের ক্লাসে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ, আজকে এক্সাম হবে, ক্লাসের পরই আমাদের একটা লাইভ কুইজ অনুষ্ঠিত হবে। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে লাইভ কুইজে ভালো করার জন্য। ওকে, সো আমরা স্টার্ট করি। আমাদের সরকার বলতে আমরা কি বুঝাই, যেটা আমরা অলরেডি ধারণা দিয়ে ফেলেছি। তারপরে যদি একটু খেয়াল করি, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার, যেখানে আমরা সরকার বলতে বুঝাচ্ছি যে কিনা রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কাজ করে। মানে আমরা বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে চাইলেই, আমি আজকে চিন্তা করলাম যে আমি হচ্ছে সাবরিন আলম, আমি আজকে একটা রাষ্ট্রে বা অন্য কোনো একটা বিদেশি রাষ্ট্রে গিয়ে আমি বলবো যে আমি বাংলাদেশ থেকে আসছি। ব্যাপারটা এমনভাবে কাজ করে না। মানে আমি বাংলাদেশ থেকে আসছি বলতে পারি, কিন্তু আমি যখন একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করব, তখন আমাকে সরকারের অন্তর্ভুক্ত কোনো প্রতিষ্ঠানের মধ্যে একজন ব্যক্তি হতে হবে। অর্থাৎ আমাদের বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে বা আমরা যেটাকে বলি অ্যাম্বাসেডর হিসেবে বা ফেস হিসেবে কাজ করে যেই ব্যাপারটা, সেটাকে আমরা বলছি সরকার। তার মানে সরকার বলতে আমরা বুঝাই একটা রাষ্ট্রের মুখপাত্র, যে রাষ্ট্রের হয়ে বিভিন্ন ধরনের দায়িত্বগুলো পালন করবে, রাষ্ট্রের হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে সম্পর্কগুলো স্থাপন করার প্রয়োজন হয় সে কাজগুলো করবে। এবং সরকার গঠিত হয় 3টি বিভাগকে নিয়ে। এই ব্যাপারটা আমাদের জন্য একটু বোঝা গুরুত্বপূর্ণ, আমরা যে মিসকনসেপশনটা আমাদের থাকে সেটা থেকে বের হয়ে আসার জন্য। সো 3টা বিভাগের নাম একটু আমরা মনোযোগ দিয়ে খেয়াল রাখবো। একটা হচ্ছে আমাদের আইন বিভাগ, আরেকটা হচ্ছে আমাদের শাসন বিভাগ, এবং আরেকটা হচ্ছে বিচার বিভাগ। শাসন বিভাগকে অনেক সময় নির্বাহী বিভাগও বলা হয়। এবং এই 3টা বিভাগের 3 ধরনের বেশ কিছু কাজ থাকে। এই 3 বিভাগ তাদের নিজ নিজ দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করার মধ্য দিয়ে আমাদের সরকারকে শক্তপোক্ত করে একটা মানে বেস্ট ভার্সনে উপনীত করতে পারে। সো 3টা বিভাগের আলাদা আলাদা কাজগুলো আমরা মনে রাখবো। আবার একটু বলি, আইন বিভাগের যে কাজগুলো থাকে সেটা মূলত আইন প্রণয়ন করা, আইনের সংশোধন করা বা আইনের যদি কোনো পরিবর্তন করা লাগে সেই কাজটা মূলত আইন বিভাগের। এরপর আমরা যদি তাকাই শাসন বিভাগ বা যেটাকে আমরা বলছি নির্বাহী বিভাগ, এখানে আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ এবং তাদের যে প্রত্যেকের এক একটা কাজ থাকে সেই কাজগুলো এই বিভাগ দ্বারা হচ্ছে আমরা পড়ে থাকি। এবং বিচার বিভাগে আমরা সাধারণত দেখি যে বিচার বিভাগে আমাদের যে সংবিধান আছে, আমাদের যে আইন আছে, সে আইন এবং সংবিধান অনুযায়ী বিচার বিভাগ পরিচালিত হয়। সো এই 3টা বিভাগের যখন আমরা একটা সম্মিলিত রূপ চিন্তা করি, সেই সম্মিলিত রূপটাই হচ্ছে আমাদের সরকার ব্যবস্থা বা সরকার। ঠিক আছে? সো সরকারের পরে আমরা যদি একটু চলে যাই, যে আমাদের এই সরকার ব্যবস্থা আমরা যে বললাম আমাদের আইন বিভাগ আছে, তারপর হচ্ছে শাসন বিভাগ, বিচার বিভাগ আছে। সো এগুলো কাজ করার জন্য বা আইন বিভাগ কাজ করার জন্য, কাজের প্রয়োজনে তার তো আইন বানাতে হবে, আইনের পরিবর্তন করতে হবে, আইনের সংশোধন করতে হবে। সো এই সকল কাজগুলো যেই জায়গা থেকে হয় সেটা আমাদের খুবই পরিচিত একটা জায়গা, যেটাকে আমরা বলি হচ্ছে জাতীয় সংসদ বা হাউস অফ দ্য নেশন নামেও কিন্তু আমাদের জাতীয় সংসদ পরিচিত। সো জাতীয় সংসদের ইংরেজিটা আমরা যদি একটু চিন্তা করি, আমরা এটাকে বলি হচ্ছে হাউস অফ দ্য নেশন। এবং তোমরা জাতীয় সংসদ কোনটা সেটা নিয়ে যদি কনফিউজড থাকো, তাহলে এখানে দেখো সুন্দর করে কিন্তু আমাদের জাতীয় সংসদের একটা ছবি দেওয়া আছে। সো জাতীয় সংসদকে বলা হয় বাংলাদেশের আইনসভা। অর্থাৎ তুমি খেয়াল করলে দেখবা যে যখন আমাদের বিভিন্ন সময় মানে যখন নির্বাচিত সরকার থাকে, তখন কিন্তু এরকম একটা সংসদের মধ্যে সংসদ সদস্যরা থাকেন, মন্ত্রীরা থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, স্পিকার থাকেন, এবং প্রত্যেকে মিলে কিন্তু বিভিন্ন ধরনের আইন পাশ করেন, আইনগুলোর পরিবর্তন করেন, পরিবর্ধন করেন অথবা সংস্কার করেন, এই কাজগুলো করে থাকেন। সো জাতীয় সংসদকে এই কারণে বলা হয় হচ্ছে হাউস অফ দ্য নেশন। এবং জাতীয় সংসদ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, 71 সালে আমরা স্বাধীন হওয়ার পরে যে সংবিধানটা আমাদের তৈরি করা হয়, সেখানে
এক কক্ষ বিশিষ্ট একটা আইনসভার প্রবর্তন করা হয়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে জাতীয় সংসদ বা হাউস অফ দ্য নেশন। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যেই আইনসভা সেটা এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট না। তাহলে এখান থেকে এই তথ্যটা আমাদের মাথায় রাখা জরুরি যে আমাদের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট এবং বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, যেটাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে হাউস অফ দ্য নেশন। এখন আমাদের যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই সংবিধানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সংবিধানের যে 65 নং অনুচ্ছেদ, আমাদের সংবিধানে বেশ কিছু অনুচ্ছেদ আছে, এক একটা অনুচ্ছেদে এক একটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। তো সংবিধানের আমাদের যে 65 নং অনুচ্ছেদ এক্সিস্ট করে, সেই 65 নং অনুচ্ছেদটা যদি আমরা খেয়াল করি, সেখানে আমরা দেখব যে আমাদের জাতীয় সংসদ রিলেটেড তথ্য কিন্তু দেওয়া আছে। সেখানে বলা আছে যে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে। তার মানে সংসদের কাজ বা সংসদ সদস্যরা এবং সংসদের যারা যারা হচ্ছে ব্যক্তিবর্গ আছেন তাদের কাজ হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ তোমার উপর আমার উপর আইন প্রণয়ন করা, কোন আইন থাকবে কোন আইন বাদ যাবে, এগুলো হচ্ছে গণতান্ত্রিক উপায়ে বের করা। সো এটা আমাদের একটা সাংবিধানিক বিষয়। তো সংবিধানের 65 নং অনুচ্ছেদ থেকে আমরা আসলে এই ব্যাপারটা জানতে পারি। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের সংবিধানের জাতীয় সংসদের আমাদের একটা নির্দিষ্ট প্রতীক থাকে এবং যে জাতীয় সংসদটা তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই চমৎকার সুন্দর একটা জায়গা। তোমরা অনেকে হয়তোবা এখানে ঘুরতে যে থাকবে, হয়তোবা ভেতরে ঢুকতে পারো নাই, বাইরে থেকে হয়তোবা অনেকে দেখছো। সো এটার বাইরে আবার একটা লেকও আছে, লেকটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। আবার জাতীয় সংসদের একটা প্রতীক থাকে যেটাকে আমরা বলি হচ্ছে শাপলা। আমাদের যে জাতীয় ফুল সেটাই কিন্তু আমাদের জাতীয় সংসদের প্রতীক। সো এটাও তোমরা চাইলে মনে রাখতে পারো। এবং আমাদের জাতীয় সংসদ অবস্থিত হচ্ছে ঢাকার শেরেবাংলা নগরে। তো তোমরা যদি কখনো শেরেবাংলা নগরের আশপাশ দিয়ে যাও তখন দেখবে যে এলাকায় সংসদ ভবন বা সংসদ এরিয়া বলে জায়গাটা পরিচিত। তো ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা আমাকে বলো যে এই জাতীয় সংসদের আগে, জাতীয় সংসদটা একটা সময় আমরা বানাইছি, কে বানাইছে এটা নিশ্চয়ই আমরা সবাই অলরেডি জানি। লুই আই কান নামে একজন স্থপতি। লুই আই কান। লুই আই কান উনি হচ্ছে বেসিক্যালি ওনার জন্ম এস্তোনিয়াতে, কিন্তু উনি মার্কিন স্থপতি হিসেবে পরিচিত। সো লুই আই কান এই সংসদটা বানিয়েছেন বা এটার দিক নির্দেশনা দিয়েছেন। তো এখন আমরা এই শেরেবাংলা নগরে জাতীয় সংসদটাকে পাই, যেখান থেকে মূলত আমাদের আইনগুলো প্রণয়ন হয় বা পরিবর্তন হয়। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এর আগে যখন আমরা পূর্ব বাংলা বলে চিনতাম, তখন পূর্ব বাংলায় আইনসভা হিসেবে পরিচিত ছিল কোন জায়গাটা? এটা কি তোমরা কেউ জানো কিনা? যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো যে পূর্ব বাংলার আইনসভা হিসেবে আমাদের এই জাতীয় সংসদের আগে পূর্ব বাংলায় আইনসভা হিসেবে ব্যবহার করা হতো কোন জায়গাটাকে? আচ্ছা, এক্সাম কি ওয়েবসাইটে হবে? হ্যাঁ, এক্সাম ওয়েবসাইটে হবে। সো তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে পূর্ব বাংলার আইনসভা হিসেবে পরিচিত ছিল কোন জায়গাটা? ওকে, আচ্ছা, অনেকেই হচ্ছে বলতেছো অনেকে জানো, অনেকে হচ্ছে জানো না। সো সমস্যা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলটাকে কিন্তু পূর্ব বাংলার আইনসভা হিসেবে ব্যবহার করা হতো। বাট এখন যেহেতু আমাদের একটা সুন্দর জাতীয় সংসদ আছে, সো ওই জায়গা থেকে আমরা আসলে আমাদের আইনসভার যে কাজগুলো সেগুলোকে পরিচালনা করি। এবং আমাদের এই জাতীয় সংসদের আমরা যদি একটু ভেতরে যাই তাহলে আমরা জাতীয় সংসদের গঠনটা দেখতে পাবো। গঠন বলতে এখানে স্ট্রাকচার বুঝাচ্ছি না, জাতীয় সংসদ গঠিত হয় কতজন মিলে সেই ব্যাপারটা আমরা এখানে হচ্ছে দেখতে পারবো। ঠিক আছে? সো এখানে গঠনে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা বলা হয়েছে 300। একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হবেন। এছাড়া 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে, তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন। তবে মহিলারা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন। এই কথাটার আমরা যদি একটু সামারি করি তাহলে ব্যাপারটা দ্বারা এরকম, আমাদের জাতীয় সংসদের টোটাল সংসদ সদস্যদের জন্য আসন হচ্ছে 350টা। মোট যদি তোমাকে প্রশ্ন করে, তোমাকে একটু খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে এমসিকিউতে তোমাকে কি জানতে চাচ্ছে, তোমার কাছে কি মোট আসন জানতে চাচ্ছে কিনা। সো মোট আসন হচ্ছে 350। এর মধ্যে সাধারণ আসন হচ্ছে 300টা, যেখানে নারী পুরুষ সবাই যে যার মতো করে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, প্রত্যক্ষ নির্বাচন মানে হচ্ছে ধরো আমি একজন ভোটার, আমার এলাকায় আমি একজনকে ভোট দিব, সে যদি নির্বাচিত হয়, সে যদি বিজয়ী হয়, তাহলে সে ডিরেক্টলি সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে চলে যাবে। সো এটা হচ্ছে
হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, যেখানে ভোটাররা বা নাগরিকরা সরাসরি ভোট দেয়। সো 350 জনের মধ্যে 300 জন হচ্ছে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা জয়ী হলে বা জয়লাভ করলে তারা সংসদ সদস্য হিসেবে কাউন্ট হবেন। আর 50টা আসন আছে যেটাকে আমরা বলি সংরক্ষিত আসন। এই সংরক্ষিত আসনগুলো শুধুমাত্র নারীদের জন্য বা মহিলাদের জন্য। সো নারীদের এই সংরক্ষিত আসনগুলো এটার ভোট তুমি আমি দিতে পারি না, এটা হচ্ছে যারা নির্বাচিত সংসদ সদস্য 300 জন, ওই 300 জন হচ্ছে এই 50 জনকে সিলেক্ট করে। তার মানে আমি তুমি 300 জনকে সিলেক্ট করব, ওই 300 জন আবার 50টা ফিমেলকে সিলেক্ট করবেন যারা ওই নারীদের সংরক্ষিত আসনটার জন্য তারা হচ্ছে নির্বাচিত হবেন। তাহলে এখান থেকে আমাদের 3টা ইনফরমেশন মনে রাখা লাগবে। প্রথমটা হচ্ছে জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা। জাতীয় সংসদের আমরা যদি খেয়াল করি আমাদের যে সাধারণ আসন সংখ্যা সেটা হচ্ছে 300, এবং এই 300টা আসনের সদস্যরা তারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হন। এবং এর পাশাপাশি 50টা আসন রয়েছে, যে 50টা আসনকে আমরা বলি নারীদের জন্য সংরক্ষিত আসন। এই 50 জন ডিরেক্টলি নির্বাচিত হন না, তারা নির্বাচিত হন সংসদ সদস্যদের দ্বারা। ঠিক আছে, এখন তুমি বা আমি, ধরো আমি একজন নারী, আমি চাইলাম যে আমি সংসদ সদস্য নির্বাচিত হব, তাহলে আমার কাছে অপশন আছে দুইটা। এক, আমি সংরক্ষিত 50টা নারী আসন থেকে নির্বাচিত হতে পারি, অথবা আমি যদি চাই যে আমি ওই যে সাধারণ 300টা আসন আছে সেই সাধারণ 300টা আসনে বাকিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হব, সেটাও আমি করতে পারি। তাহলে আমার জন্য অপশন দুইটা, ইদার আমি সংরক্ষিত নারী আসন থেকে হব অথবা ওই 300 সাধারণ আসন থেকে হব। ঠিক আছে, কিন্তু যে সংরক্ষিত 50টা নারী আসন সেখান থেকে কিন্তু কোনো আমার জায়গায় কোনো পুরুষ দাঁড়িয়ে কিন্তু ওই 50টার জন্য হচ্ছে তারা নির্বাচন করতে পারবেন না। সো এই জায়গাটা একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করতে হবে। সো আমরা একটু সামনের দিকে আগালে আমরা দেখতে পারবো যে আমাদের জাতীয় সংসদের কি কি ক্ষমতা এবং জাতীয় সংসদের কি কি কার্যাবলীগুলো আছে সেটা। তবে এখানে যে আমরা বলছিলাম যে 300টা আসন আমাদের আছে, এই 300টা আসনের মধ্যে আমাদের যে প্রথম আসনটা এবং 300 নম্বর আসনটা কোথায়, এটা আমাদের একটু মাঝে মাঝে জানার জন্য একটু কিউরিওসিটি কাজ করে। সো তোমরা কেউ কি জানো কিনা যে আমাদের জাতীয় সংসদের প্রথম 1 নং আসন কাউন্ট করা হয় কোনটাকে এবং 300 নং আসন কাউন্ট করা হয় কোনটাকে? যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে কিন্তু একটু জানাও যে 1 নং আসন কোনটা এবং 300 নং আসন কোনটা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নং আসন হচ্ছে আমাদের পঞ্চগড় এবং 300 নং আসন হচ্ছে আমাদের বান্দরবানে। এবং ঢাকা বিভাগে দেখা যায় যে সবচেয়ে বেশি সংসদ সদস্যদের আসন সংখ্যা থাকে। ঠিক আছে, সো এটা আমাদের কিউরিওসিটি প্রকাশ পেলে বা কিউরিওসিটি থাকলে আমরা এটা একটু জেনে রাখতে পারি। এখন আমরা দেখব আমাদের জাতীয় সংসদের কি কি ক্ষমতা আছে, জাতীয় সংসদের কি কি কাজ আছে সেগুলো। তো এখানে তোমাদের জন্য জাস্ট সংসদের যে ক্ষমতা বা কার্যাবলীগুলো সেগুলোকে অ্যাট এ গ্লান্স রাখা হয়েছে। সো তোমরা চাইলে এটা একটু মনে রাখতে পারো। দেখা যাবে তুমি যদি এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে পারো তাহলে ভেতরের ব্যাপারগুলো কিন্তু এমনিতেই বোঝা যায়। যেমন তুমি অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে মানে বুঝবা যে আমাদের রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য অর্থ রিলেটেড যা কিছু সেগুলো সংসদ সদস্যদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সো জাস্ট এই কিওয়ার্ডগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জাতীয় সংসদের ক্ষমতা বা কার্যাবলী নিয়ে খুব ডিটেলসে খুব কষ্ট করে মুখস্থ করার যে কষ্টটা সেটা থেকে তুমি বের হয়ে যেতে পারবা। সো তোমরা অবশ্যই এই ছকটা একটু লিখে লিখে দেখতে পারো, বাসায় একটু প্র্যাকটিস করতে পারো। তো আমরা চলে যাই ডিরেক্টলি এই ছকটা থেকে। আমরা এখন একটু তোমাদের সাথে একটু আলোচনা করি যে এখানে আসলে আইন প্রণয়ন বলতে আমরা কি বুঝাচ্ছি, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ বলতে কি বুঝাচ্ছি, বিচার বিষয়ক ক্ষমতা বলতে আমরা কি বুঝাচ্ছি। সো প্রথমে একদম চলে যাচ্ছি আমরা আইন প্রণয়ন বিষয়ক ক্ষমতায়। সো তোমরা যারা একদম ক্লাসের শুরু থেকে আসো তারা খেয়াল করবা যে আমরা একদম প্রথমেই বলছি যে আমাদের জাতীয় সংসদের কাজই হচ্ছে নতুন নতুন আইন প্রণয়ন করা বা আমাদের আইনের কোনো যদি পরিবর্তন প্রয়োজন হয়, আইনের যদি কোনো পরিবর্ধন প্রয়োজন হয় অথবা আইনকে যদি সংশোধন করতে হয় যে না আগে এই আইনটা ছিল বর্তমান পারিপার্শ্বিকতার সাথে বর্তমান পরিবেশের সাথে এই আইনটা যায় না, এর থেকে বেটার একটা সলিউশন আমাদের খুঁজে বের করার প্রয়োজন, এই ধরনের কাজগুলো কিন্তু সংসদ সদস্যদের যে মতামত সে মতামতের ভিত্তিতেই হয়ে থাকে। এই কারণে আমরা বলছি যে জাতীয় সংসদের কাছে আইন প্রণয়ন বিষয়ক ক্ষমতা আছে, মানে জাতীয় সংসদ আইন
তৈরি করতে পারে, নতুন করে প্রণয়ন করতে পারে, আইনের পরিবর্তন করতে পারে, আইনের পরিবর্ধন করতে পারে এবং আইনকে কি করতে পারে, আমরা যেটাকে বলি সংশোধন করা, সেই সংশোধন করার কাজটা কিন্তু করতে পারে। এবং যখন তারা কোনো একটা আইন পরিবর্তন করতে চায় বা আইনে কোনো ধরনের নতুন কিছু আনতে চায়, তখন তারা যেটা করে যে তাদের এই সংসদ সদস্যরা সবাই মিলে একটা প্রস্তাবকে তারা বিল আকারে উপস্থাপন করে এবং এই বিলগুলো যখন সংসদ সদস্যদের মাধ্যমে গৃহীত হয়, ভোটাভুটি হয় ওখানে একটা, সো যখন এরকম গৃহীত হয়, সংসদ সদস্যরা যখন মত দেন যে না আমি এটা চাই, সো বেশিরভাগ মানুষ যখন এটা চায় তখন সেটা একটা বিল আকারে উপস্থাপন করা হয় এবং সেটা রাষ্ট্রপতির নিকট পেশ করা হয় এবং রাষ্ট্রপতি দেখা যায় যে 15 দিনের মধ্যে উনি আসলে সাধারণত এই বিলটাকে পাশ করে ফেলেন, কারণ সংসদ সদস্যরা চাইছে, বেশিরভাগ মানুষজন যেটা চাইছে, বেশিরভাগ সংসদ সদস্য, বেশিরভাগ জনপ্রতিনিধি যেটা চাইছে সেটাতে হচ্ছে রাষ্ট্রপতি দেখা যায় যে সম্মতি দিয়ে থাকেন। তাহলে জাতীয় সংসদের প্রধানতম বা অন্যতম একটা কাজ হচ্ছে জাতীয় সংসদ আইন প্রণয়ন বিষয়ক ক্ষমতা রাখে, জাতীয় সংসদ আইন পরিবর্তনের ক্ষমতা রাখে, জাতীয় সংসদ আইন সংশোধনের ক্ষমতা রাখে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যদি চলে যাই আমাদের জাতীয় সংসদের দ্বিতীয় যে ক্ষমতাটা সেখানে, তাহলে আমরা পাচ্ছি যে জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে। অর্থাৎ অর্থ সংক্রান্ত ক্ষমতা মানে কি, আমাদের জাতি হিসেবে আমাদের যা কিছু টাকা পয়সা আছে সে সকল অর্থের অভিভাবক যদি আমরা চিন্তা করি, গার্ডিয়ান বা নিয়ন্ত্রণকারী যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে জাতীয় সংসদ। এবং আমাদের কোনো একটা রাষ্ট্রে বা আমাদের অ্যাজ এ নাগরিক আমরা সবাই হচ্ছে বিভিন্ন ধরনের কর দেই, প্রত্যক্ষ কর দেই, পরোক্ষ কর দেই। সো এই যে করগুলো আমরা দেই, এই করগুলো আরোপ করার যে দায়িত্ব সেটাও কিন্তু জাতীয় সংসদের কাছে। এবং খেয়াল করে দেখবা প্রতি বছর জুন জুলাইয়ের দিকে আমরা একটা বাজেট এই শব্দটা অনেক বেশি শুনতে পাই। আমরা দেখি যে বাজেটে এটার দাম বাড়ছে, এটার দাম কমছে, এরকম অনেক কল্পনা অনেক কথোপকথন আমাদের মধ্যে আসে। সো যে বাজেট পেশ করা বা ভ্যাট বা কর নির্ধারণ করা, কর আরোপ করা, কর সংগ্রহ করা, এই সকল কাজ কিন্তু মূলত আমাদের জাতীয় সংসদের কাছ থেকে এসে থাকে বা হয়ে থাকে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। সো শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ মানে কি, আমরা জানি যে আমাদের শাসন বিভাগ সাধারণত আমাদের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগে আমরা যে ব্যাপারগুলোকে দেখতে পাই যে আমাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, হ্যাঁ, সো প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা কি কাজ করবে না করবে, তাদের কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, তাদের কাজগুলোর প্রতি সংসদ সদস্যের আস্থা আছে কিনা, যদি আস্থা না থাকে তাহলে তারা সেটার উপর একটা অনাস্থা জ্ঞাপন করবে এবং দেখা যায় যে তারা নিন্দা করবে অথবা সংসদ মুলতবি করবে, সংসদ বর্জন করবে। এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা কিন্তু শাসন বিভাগের উপর একটা প্রেশার ক্রিয়েট করে রাখে যাতে শাসন বিভাগ ঠিক ট্র্যাকে থাকে। কারণ জাতীয় সংসদের সদস্যরা যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তো সংসদ অকার্যকর হয়ে পড়বে। ফলে দেখা যায় যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংসদের উপর কিছুটা হলেও ডিপেন্ডেন্সি বা কিছুটা নির্ভরতা থাকে এবং সংসদ সদস্যরা তাদের উপর এক ধরনের চাপ প্রয়োগ করে রাখতে পারে। ফলে আমরা বলতেই পারি যে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে রাখে। আচ্ছা, এরপর হচ্ছে সরকার গঠন বিষয়ক ক্ষমতা। আমরা জানি যে জাতীয় সংসদে যারা হচ্ছে নির্বাচিত হয় তাদের মধ্য থেকে যারা হচ্ছে যেই দলের বা সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যার প্রতি আস্থা রাখে বা যাকে চায় তাকেই কিন্তু মূলত প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। ফলে সরকার গঠন করা বা প্রধানমন্ত্রী নির্বাচন করা বা প্রধানমন্ত্রীর মাধ্যমে মন্ত্রিসভা গঠন করা, এই সকল কাজই কিন্তু আসলে জাতীয় সংসদের মধ্য দিয়ে হয়। ফলে এটাও আমাদের জাতীয় সংসদের অন্যতম একটা কাজের মধ্যে বা দায়িত্বের মধ্যে আমরা হচ্ছে ফেলি। তারপরে আমরা পাচ্ছি নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। সো নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ব্যাপারটা খুব সহজ, যে আমাদের যে নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য সংরক্ষিত আসনে কারা বসবে, মহিলা সদস্যগণ কারা হবে, এটা আমরা একদম ক্লাসের শুরুতেই বলছি যে আমাদের সাধারণ 300 যে আসন, সে আসন থেকেই কিন্তু আসলে এই ব্যাপারগুলো নির্ধারিত হয়। বিচার বিষয়ক কিছু ক্ষমতা তাদের থাকে, যেমন আমরা যদি একটু খেয়াল করি যে সুপ্রিম কোর্ট যখন আমাদের বিভিন্ন সময়ে যে দেখা যায় আমাদের সংবিধানের কেউ লঙ্ঘন করছে বা কোনো ধরনের গুরুতর অপরাধ করছে, সো এই জায়গাগুলো থেকে দেখা যায় যে সংসদ কিন্তু আমাদের যে রাষ্ট্রপতি থাকে সে রাষ্ট্রপতিকে কিন্তু তারা অপসারণ করতে পারে। এবং তোমরা ইতিমধ্যে জানো যে রাষ্ট্রপতিকে কিন্তু আমরা নির্বাচিত করি না। তুমি আমি ভোট দিয়ে কখনো দেখছো যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে? কখনোই হয় নাই। সো রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। সো ফলে যদি কোনো কারণে রাষ্ট্রপতি কোনো ধরনের গুরুতর অপরাধ করেন বা রাষ্ট্রপতি যদি কোনো ধরনের জনগণের চাহিদা বা জনগণের যেই প্রয়োজনগুলো সেগুলো ঠিকঠাক মতো পালন করতে না পারেন, সংবিধান লঙ্ঘন করেন, কিংবা তার যদি কোনো শারীরিক বা মানসিক কোনো সমস্যা থাকে, এরকম বিভিন্ন কারণে দেখা যায় যে তার অক্ষমতার জন্য রাষ্ট্রপতিকে তার পদ থেকে সংসদ সদস্যরা সরিয়ে দিতে পারেন বা অপসারণ করতে পারেন। ফলে আমরা বলতে পারি যে সংসদ সদস্যদের বিচার বিষয়ক একটা ক্ষমতা কিন্তু
আছে। আচ্ছা, এরপর হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। এটা আমরা একদম ক্লাসের শুরু থেকেই বলতেছি যে আমাদের জাতীয় সংসদ কিন্তু আমাদের সংবিধান এবং আইনকে সংশোধন করার ক্ষমতা রাখে, পরিবর্তন করার ক্ষমতা রাখে। যদি জনগণের চাহিদা থাকে, রাষ্ট্রের চাহিদা থাকে, তাহলে জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা কিন্তু এই কাজটা করতে পারেন। তো সংবিধানের বিধান মোতাবেক তারা কি করতে পারে? সংবিধানকে সংশোধন করতে পারে। তবে এক্ষেত্রে একটু আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোনো ধরনের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু সংসদ সদস্যদের মধ্য থেকে 2/3 ভোট আমাকে হচ্ছে নিয়ে আসতে হবে। সো আমি যদি 2/3 ভোট মেকশিওর করতে পারি, তাহলেই কেবলমাত্র এই সংশোধনীটাকে গ্রহণ করা হবে বা এই সংশোধনীটা গৃহীত হবে। সো এটা একটু আমরা মনে রাখবো। এবং পাশাপাশি এখানে আমরা বলছি বিবিধ আরো কাজ থাকে। এই বিবিধ কাজগুলোর মধ্যে জাতীয় সংসদের কি কি কাজ থাকে, যেমন ধরো সুপ্রিম কোর্টের যেই অধস্তন যেই আদালতগুলো আছে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট তো আমাদের একদম হাইয়েস্ট, এর পাশাপাশি যে আরেকটু নিচের লেভেলে যে আদালতগুলো থাকে, এই আদালত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করতে পারে। তারপর দেখা যায় যে যদি আমাদের কোনো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হয়, অথবা কোনো আন্তর্জাতিক চুক্তির প্রয়োজন হয়, অথবা কোনো একটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন হয়, সেগুলোর তৈরি করার বা সেগুলো স্টার্ট করার, শুরু করারও কিন্তু একটা ক্ষমতা আমাদের জাতীয় সংসদের কাছে আছে। সো জাতীয় সংসদ বা একজন সংসদ সদস্যের যে দায়িত্ব বা তার যে ক্ষমতা, সেটা কিন্তু বেশ ভালো রকমের ক্ষমতা আমরা দেখতে পাই। সো এই জায়গাগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করব জাতীয় সংসদ থেকে। এখন তুমি একজন জাতীয় সংসদ নির্বাচিত হইলা, তুমি এত এত জায়গায় তোমার ক্ষমতা দেখাইলা। সো এই জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য তোমার অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে। এবং কখনো কখনো এমন হতে পারে যে তুমি সংসদ সদস্য হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবা। সো সেই যোগ্যতা এবং অযোগ্যতাগুলো কি কি সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, তো প্রথমে আমরা দেখব হচ্ছে যোগ্যতাগুলো, যে জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য তোমার প্রথমত কি কি লাগবে। প্রথমত তোমাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে। তুমি যদি বাংলাদেশের নাগরিক না হও, তাহলে কখনোই তো তুমি হচ্ছে এই বাংলাদেশের আইনসভার একজন সদস্য হতে পারো না। সো বাংলাদেশের কি হতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা একদম প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার একটা পূর্ণাঙ্গ বয়স হতে হবে। যেমন আমরা 18 বছর হওয়ার পরে আমরা হচ্ছে ভোট দেওয়ার অধিকার আদায় করি, কিন্তু 18 বছর হইলেই তুমি সংসদ সদস্য হইতে পারবা না। তোমার একজন সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম কমপক্ষে আমাদেরকে কি হতে হবে? 25 বছর বয়স হতে হবে। এর আগে আমরা কখনোই সংসদ সদস্য পদে নিজেদেরকে দাঁড় করাতে পারবো না, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের যে ভোটার তালিকা নির্ধারণ করা হয় বা প্রকাশ করা হয়, সে ভোটার তালিকাভুক্ত আমাকে হতে হবে। আমি যদি ভোটার তালিকায় কোনো কারণে না থাকি, তাহলে আমি কি হতে পারবো না? সংসদ সদস্য নির্বাচিত হতে পারবো না। ফলে 3টা যোগ্যতা থাকলে এবং জনগণ যদি চায়, জনগণ যদি ভোট দেয়, তাহলে কিন্তু একজন সংসদ সদস্য নির্বাচিত হয়। এখন তো গেল যোগ্যতার ব্যাপারটা। এবার আসো কি কি থাকলে বা কি কি সমস্যা থাকলে একজন সংসদ সদস্য নির্বাচনে বা একজন সংসদ সদস্য অযোগ্য বলে, সংসদ সদস্য পদের জন্য অযোগ্য বলে নির্বাচিত হবে। ঠিক আছে? সো এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করি। ধরো একজন ব্যক্তি যাকে আদালতের পক্ষ থেকে বা যে কোনো জায়গা থেকে তাকে অপ্রকৃতস্থ বলে তাকে হচ্ছে কি করা হলো? অপ্রকৃতস্থ বলে তাকে হচ্ছে বলা হলো। সো একজন অপ্রকৃতস্থ ব্যক্তি যে মানসিকভাবে ভারসাম্যযুক্ত নন, সো সেই ব্যক্তি কিন্তু কখনোই আসলে একজন সংসদ সদস্য হওয়ার জন্য উপযুক্ত হবেন না, এটা আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন ধরনের মানুষজন দেউলিয়া ঘোষিত হয়। সো দেউলিয়া ঘোষিত হলো, ধরো আমাকে আজকে দেউলিয়া ঘোষণা করা হলো, সো তখনও কিন্তু আমি সংসদ সদস্য পদের জন্য লড়াই করতে পারবো না। এবং অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি বিভিন্ন ধরনের অপরাধে বা মামলায় অভিযুক্ত থাকে, এবং মামলার মধ্যে বিভিন্ন ধরনের মামলা হয়। একটা মামলার নাম আমরা জানি যে ফৌজদারি মামলা। এবং এই ফৌজদারি মামলা মানে হচ্ছে যেখানে ধরো সে যদি কোনো ধরনের খুনের সাথে যুক্ত থাকে বা খুনের মামলায় অভিযুক্ত থাকে, অথবা ধরো কোনো ধরনের ধর্ষণ, তারপর হচ্ছে ডাকাতি, চুরি, ছিনতাই, এই ধরনের যেই অপরাধগুলো বা অগ্নিসন্ত্রাস, এই ধরনের অপরাধগুলোতে যে মামলা দায়ের করা হয় সেটাকে আমরা বলি ফৌজদারি মামলা। এখন একজন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে দোষী থাকে এবং তাকে যদি হচ্ছে কারাদণ্ড দেওয়া হয়, ধরো সে 2 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত ছিল এবং 2 বছর অতিবাহিত হওয়ার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এখন মুক্তি দেওয়া মাত্রই ধরো সে আজকে খুনের আসামি থেকে 2 বছর জেল খাটছে, মামলা টামলা ছিল তার নামে, 2 বছর জেল খাটার পরে সে বের হয়ে আসছে। তো বের হয়ে আসার পরের দিন, পরের মাসে, 2 মাস পরে, 6 মাস পরে সে মন চাইলেও সংসদ সদস্য হিসেবে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা করতে, সে কিন্তু সেটা করতে পারবে না। তাকে ন্যূনতম 5 বছর অপেক্ষা করতে হবে। 5 বছর পরে সে কি করতে পারবে? সংসদ সদস্য হওয়ার জন্য তিনি হচ্ছে লড়াই করতে পারবেন। এরকম বেশ কিছু ব্যাপার আসলে আমাদের একজন ব্যক্তির অযোগ্যতা বলে বিবেচিত হয় সে যদি সংসদ সদস্য পদে দাঁড়াতে চায়।
ঠিক আছে? সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবো। এরপর হচ্ছে কেন আমাদের সংসদ সদস্য পদের আসন শূন্য হয় সেটা বলা আছে। আমাদের সংবিধানের ৬৭-এর ১ এবং ২ এই দুটো অনুচ্ছেদ অনুযায়ী আমরা বিভিন্ন কারণে সংসদ সদস্যদের আসনকে শূন্য হতে দেখি। এগুলোর কারণ হচ্ছে ধরো কোনো কারণে যদি আমাদের সংসদ যিনি সদস্য তিনি সংসদের প্রথম বৈঠক যেদিন হবে সে তারিখ থেকে ৯০ দিনের মধ্যে তিনি যদি হচ্ছে সংসদে উপস্থিত না হন, শপথ গ্রহণ না করেন বা স্বাক্ষর না দেন, সেগুলোর কারণে তিনি তার আসন শূন্য হয়ে যেতে পারে। অথবা তিনি যদি পদত্যাগ করেন সেটা হতে পারে, বহিষ্কৃত হতে পারেন। দেখো ধরো কথার কথা আমি হচ্ছে ক দল থেকে সংসদ সদস্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছি, ক রাজনৈতিক দলের হয়ে আমি সংসদ সদস্য হয়েছি। এখন সংসদ সদস্য হওয়ার পরে আমি যদি ক রাজনৈতিক দল থেকে বের হয়ে যাই, পদত্যাগ করি, বা ক রাজনৈতিক দল যদি আমাকে বহিষ্কার করে, তখনও কিন্তু আমার সংসদ সদস্য পদটা থাকবে না, পদটা খালি হয়ে যাবে। তারপরে দেখা যাবে যে এই জায়গায় অন্য কাউকে বিবেচনা করা হবে বা চিন্তা করা হবে। সো এরকম বিভিন্ন কারণে আসলে আমাদের সংসদ সদস্যের পদগুলো শূন্য হয়। এখন সংসদের কিছু নির্দিষ্ট মেয়াদ থাকে, প্রত্যেকটা সংসদই আমাদের সাধারণত ৫ বছর মেয়াদি হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি এমন হয় যে আমাদের প্রজাতন্ত্র বা আমাদের রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে এবং এই সময় আসলে একটা নির্বাচন অনুষ্ঠিত করা পসিবল নয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রপতির যদি মনে হয় তাহলে তিনি জাতীয় সংসদের মেয়াদ ১ বছর বাড়াতে পারেন। তবে যুদ্ধ শেষ হলে তিনি কোনোভাবেই ৬ মাসের বেশি এই সংসদকে কন্টিনিউ করাতে পারবেন না, তাকে অবশ্যই একটা দ্রুততম সময়ের মধ্যে তাকে হচ্ছে নির্বাচন দিতে হবে। বাট এমনিতে এভারেজ যদি আমরা চিন্তা করি আমাদের এক একটা সংসদের মেয়াদ হচ্ছে ঠিকঠাক ৫ বছর। আচ্ছা, এরপরে সংসদের মেয়াদের পরে আমরা যদি দেখি সংসদে কোরাম বলে একটা জিনিস থাকে। কোরাম ব্যাপারটা কি? সো আমাদের সংবিধানে এরকম মেনশন করা আছে যে সংবিধান অনুযায়ী আমাদের যে ৩৫০টা সংসদ সদস্যকে নিয়ে আমাদের যেই সংসদের যে বৈঠকগুলো হয় সেখানে দেখা যায় যে কমপক্ষে ৬০ জন সদস্যকে উপস্থিত থাকতে হয়। তো ৬০ জন সদস্য যদি উপস্থিত থাকে তাহলে জাতীয় সংসদের কাজ চলবে, ৬০ জন সদস্য যদি না থাকে তাহলে কাজ চলবে না। সো কোরাম বলতে আমরা এখানে বুঝাই এই ৬০ জনের গ্রুপ। ৬০ জন যদি থাকে তাহলে আমাদের জাতীয় সংসদটাকে আমরা হচ্ছে কার্যকর থাকতে দেখব। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অধিবেশন বলতে আমরা কি বুঝাই? অধিবেশন বলতে এভাবে মনে করতে পারো যে একটা মিটিং, যে আমরা সবাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এখন আমাদের সবাইকে একসাথে একত্রিত করে আমাদের রাষ্ট্র পরিচালনার কাজ যেখান থেকে শুরু হবে সেটাকে আমরা বলছি। সো জাতীয় সংসদের সাধারণ যে নির্বাচন হয় সেই নির্বাচনের পরে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন। সো এখান থেকে তথ্যটা আমাকে একটু মনে রাখতে হবে যে আমার জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন হচ্ছে রাষ্ট্রপতি। এছাড়াও রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন স্থগিতও করতে পারেন, ভেঙেও দিতে পারেন। তাহলে রাষ্ট্রপতির কাছে এই এখতিয়ারটা আছে যে তিনি চাইলে জাতীয় সংসদকে কি করবেন, সংসদের যে অধিবেশন আছে, যে মিটিংটা আছে সেটাকে তিনি থামিয়ে দিবেন, অন্য একদিনের জন্য পোস্টপোন করবেন, অথবা তিনি একেবারেই ভেঙে দিবেন যে আজকের অধিবেশন হবে না। সো রাষ্ট্রপতির কাছে এই পাওয়ারটুকু থাকে। এরপরে হচ্ছে সংসদের বিভিন্ন কমিটি থাকে। দেখা যায় যে সংসদ সদস্য যারা থাকে ৩৫০ জন, তাদেরকে নিয়ে তাদের মধ্য থেকে টোটাল ৩ ধরনের আমরা কমিটি হচ্ছে পাই। এই ৩ ধরনের কমিটি ৩ ধরনের কাজে নিয়োজিত থাকে। একটাকে আমরা বলি সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং অন্যান্য স্থায়ী কমিটি। এর পাশাপাশি আমরা কার্যপ্রণালী বিধি পাই। কার্যপ্রণালী বিধি মানে হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ কিভাবে চলবে। ধরো তোমার মন চাইলো যে তুমি হচ্ছে জাতীয় সংসদে শপথ গ্রহণের দিন তুমি বসে বসে শপথ গ্রহণ করবা, শুয়ে শুয়ে শপথ গ্রহণ করবা, অথবা শপথ গ্রহণে আসবা না, এটা তুমি চাইলেই করতে পারো না। সো জাতীয় সংসদের একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী, নিজস্ব নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমগুলো পরিচালিত হয়। সো সদস্যগণ কিভাবে শপথ গ্রহণ করবে, স্পিকার বা ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হবে, পাশাপাশি সংসদে আমার একটা প্রশ্ন আছে, ধরো একজন একটা স্পিচ দিচ্ছে বা স্পিচ দেওয়ার মাঝে বা শেষে আমার মন চাইলো যে আমি তাকে একটা প্রশ্ন করতে চাই। সো আমার মন চাইলো আর আমি মাইক্রোফোনটা অন করে তাকে একটা প্রশ্ন করে ফেলতে পারি না। সো প্রশ্ন উত্থাপনেরও কিছু নিয়ম থাকে। এই নিয়মগুলোকে আমরা বলছি হচ্ছে কার্যপ্রণালী বিধি। ওকে, এরপরে আমরা পাচ্ছি জাতীয় সংসদের ভাষা। যেহেতু আমাদের রাষ্ট্রভাষা বাংলা, তাহলে স্বাভাবিকভাবে আমাদের জাতীয় সংসদের ভাষাও বাংলা। জাতীয় সংসদে অধিবেশনগুলোতে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, যে কার্যপ্রণালীগুলো আসে, যে রেকর্ডগুলো, হ্যাঁ, সংসদের কার্যবিবরণীর যে রেকর্ডগুলো, সেগুলো সংরক্ষিত থাকে বাংলা ভাষায়। কিন্তু কোনো সংসদ সদস্য যদি চান তাহলে তিনি স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়ে, স্পিকার আমরা জানি যে সংসদের সভাপতি, সো স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়ে তার যদি ইচ্ছা হয় যে তিনি বাংলায় ভাষণ দিবেন না, তিনি ইংরেজিতে বক্তব্য দিতে চান, সো স্পিকারের অনুমতি সাপেক্ষে তিনি ইংরেজিতে বক্তব্য দিতে পারেন। তবে মূল ভাষা হিসেবে আমরা কিন্তু বাংলাটাকেই কাউন্ট করে থাকি এবং সংসদের কার্যবিবরণীতে আমরা বাংলা ভাষায় এটাকে রেকর্ড করে থাকি। ঠিক আছে? ওকে,
এরপর এই যে ৩৫০ জন সংসদের, এটা আমরা যেটা একটু আগে অলরেডি বলে ফেলছি, জাতীয় সংসদের দায়িত্ব কি কি থাকে। 50টি নারী আসনের আমরা নির্বাচন করতে দেখি, এবং এখানে দেখা যাচ্ছে যে সংবিধানের যে 17তম সংশোধনটা হয়েছিল, সেই 17তম সংশোধনে বলা ছিল যে 50টি সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ 2018 থেকে 25 বছর পর্যন্ত এই ব্যাপারটা চলবে। এরপরে যদি এটার পরিবর্তন হয় তো হবে, কিন্তু এর আগে এই 25 বছর পর্যন্ত আমরা 50টা সংরক্ষিত নারী আসন পেতে থাকবো। তবে নারী সংরক্ষিত আসন ছাড়াও নারীরা চাইলে সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, যেটা আমরা অলরেডি ক্লাসের শুরুতে বলে ফেলছি। তো সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য, তাদের দায়িত্ব কর্তব্যগুলোর মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, তারা আইন প্রণয়ন করে থাকেন, তারা যখন ভোট দেন, তারা যখন তাদের মন্তব্যগুলো দেন, যেহেতু তারা মূলত আইনের প্রণেতা এবং দেশ ও জাতির প্রয়োজনে তারা নতুন নতুন আইন আবর্তন করেন, তারা নতুন নতুন পুরাতন আইনকে তারা সংস্কার করেন, সংশোধন করেন। সো তাদেরকে আমরা আইন প্রণয়নের কাজে আমরা তাদেরকে পেয়ে থাকি, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই কিন্তু কোন একটা বিল পাস হয়। এবং বিল পাস হওয়ার যে ব্যাপারটা বা বাজেট পাস, বিল যদি আমরা একটু খেয়াল করি, বিল হচ্ছে সাধারণত আমরা আইনের একটা খসড়া প্রস্তাব বুঝে থাকি, যে এখানে দুই ধরনের বিল হয়, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। তো সরকারি বিল হচ্ছে উপস্থাপন করেন আমাদের মন্ত্রী, এবং বেসরকারি বিল উপস্থাপন করেন হচ্ছে একজন সংসদ সদস্য। সো একজন সংসদ সদস্য যদি তার জাতীয় সংসদে তিনি যদি কোনো বিল উপস্থাপন করতে চান, তাহলে তাকে 15 দিন আগে একটা নোটিশ দিতে হয়, লিখিত নোটিশ। আর একজন মন্ত্রী চাইলে তাকে 7 দিন আগে একটা লিখিত নোটিশ দিতে হয়। সো তারপর তারা তাদের এই খসড়া প্রস্তাবটাকে বিল আকারে সংসদ সদস্যদের মধ্যে সংসদে তারা হচ্ছে উপস্থাপন করে থাকেন। সো আইন প্রণয়নের কাজ জাতীয় সংসদের সদস্যরা করেন, এটাতে কোনো সন্দেহ নাই। এবার আসি বাজেট পাস, যেটার কথা আমরা শুরুতেই বলে ফেলছি, যে জাতীয় সংসদ থেকে সাধারণত আমাদের বাজেটটা পাশ হয়ে থাকে, এবং দেখা যায় যে দীর্ঘ একটা সময় ধরে কিন্তু আমাদের সংসদ সদস্যরা এই বাজেট নিয়ে তারা হচ্ছে ঘাটাঘাটি করেন, এবং এটার বিভিন্ন দিক সম্পর্কে বিচার বিশ্লেষণ করেন, এটার উপযোগিতা কি, এটা ভালো হবে নাকি খারাপ হবে, কোন জায়গায় সংশোধন করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে তারা কিন্তু হচ্ছে চর্চা করেন। এবং তৃতীয়ত আমরা যদি খেয়াল করি, আমাদের সংসদ সদস্যরাই কিন্তু মূলত সরকার গঠন করে থাকেন, অর্থাৎ সংসদ সদস্যরাই কিন্তু নির্ধারণ করেন যে কে আসলে প্রধানমন্ত্রী হবে, এবং প্রধানমন্ত্রী কিন্তু নির্ধারণ করেন যে কে আসলে কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব তিনি আসলে কাকে দিবেন। ফলে সরকার গঠনেও সংসদ সদস্যদের ভূমিকা আছে। পাশাপাশি নির্বাচনী এলাকার তিনি প্রতিনিধিত্ব করেন। তোমরা যদি কখনো জাতীয় সংসদের কোনো অধিবেশনের ভিডিও দেখে থাকো বা লাইভ দেখে থাকো, সেখানে দেখবা যে যেই এলাকা থেকে যে সংসদ সদস্য নির্বাচিত হয়, সে কিন্তু তার বক্তব্যে সেই এলাকার যেই সমস্যাগুলো, তার যে ডিমান্ডগুলো, সে এলাকার মানুষের যে চাহিদাগুলো, সে চাহিদাগুলোকে কিন্তু তুলে ধরেন। তা তুমি আমি যেহেতু সংসদে যাইতে পারতেছি না, তোমার আমার পক্ষ থেকে একজনকে আমি জনপ্রতিনিধি বানাইলাম, বানায় সে জনপ্রতিনিধিকে আমি সংসদে পাঠাইছি, তাহলে তিনি তোমার আমার হয়ে আমাদের বক্তব্যগুলোকে সংসদে তুলে ধরেন। সো এটাই বলছে যে নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন, নির্বাচনী এলাকার মানুষদের যে ডিমান্ডগুলো, তাদের যে চাহিদাগুলো, তাদের যে চাওয়া পাওয়াগুলো, সেগুলোকে হচ্ছে তারা দেখভাল করেন। ওকে, এরপর হচ্ছে মন্ত্রীদের জবাবদিহিতা আদায়। ধরো সংসদ সদস্য অনেকজন, কিন্তু মন্ত্রী কিন্তু অনেকজন নন। সো সংসদ সদস্যরা কিন্তু চাইলেই মন্ত্রীদেরকে জবাবদিহি করতে পারেন তাদের কর্মকাণ্ডের জন্য। দেখা যায় যে মন্ত্রীদের কাছে তাদের পছন্দ হচ্ছে না, তো তখন তারা বিভিন্ন সময় মন চাইলে তারা তাদের যে দায়িত্বগুলো আছে, তাদের যে ভুলগুলো আছে, সেই ভুলগুলোকে তারা জনসম্মুখে তুলে ধরার মধ্য দিয়ে মন্ত্রীদেরকে কিন্তু তাদের কাজের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে বাধ্য করেন। ওকে, এরপর হচ্ছে সংসদীয় কমিটিতে অংশগ্রহণ করেন তারা। একটু আগে আমরা 3টা সংসদীয় কমিটি দেখছি, এই 3টা কমিটির মধ্যে বিভিন্ন কমিটিতে তারা অংশগ্রহণ করে তারা তাদের কাজগুলো করে থাকেন। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের বা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি করেন, উন্নয়ন কর্মকাণ্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এবং আমাদের যে নিজ এলাকা, প্রত্যেকের যে নিজ এলাকা আছে, সেই এলাকায় শিক্ষা, তারপর হচ্ছে স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই উন্নয়নটা হচ্ছে কিনা এটা মেকশিওর করা সংসদ সদস্যদের কাজ। পাশাপাশি রাষ্ট্রের এবং তার নিজ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এবং এই ব্যাপারটা নিয়ে যার যার সাথে কথা বলা প্রয়োজন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা কিছু করা প্রয়োজন, সে কাজগুলোর সর্বোচ্চ ক্ষমতা কিন্তু সংসদ সদস্যদের কাছে থাকে। এবং দেখা যায় যে তারা এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু সভাপতি এবং উপদেষ্টা হিসেবে তারা কিন্তু সংসদ সদস্যগণ কিন্তু দায়িত্ব পালন করেন। দেখা যায় যে একটা জেলা পরিষদ বা উপজেলা পরিষদ বা নিরাপত্তার বিভিন্ন যে জায়গাগুলো থাকে বা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের গভর্নিং বডি হিসেবে, উপদেষ্টা হিসেবে তাদের পরামর্শ কিন্তু চাওয়া হয়। সো ওই জায়গাটাও কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে
থাকেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সরকার এবং জনগণের মধ্যকার সেতু বন্ধন। এটা আমরা অলরেডি বলে ফেলছি যে যেহেতু তুমি বা আমি সংসদে বসতে পারতেছি না সবাই, তো আমাদের পক্ষ থেকে তারা যে জনগণের হয়ে তারা কথা বলেন, ফলে তারা সরকার এবং জনগণের মধ্যে কি করেন, সেতু বন্ধনের কাজ করে থাকেন। জনমত গঠন করেন, অর্থাৎ জনগণকে সচেতন করেন এবং জনগণকে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে অবগত করেন। যেমন সরকার দলীয় যারা সংসদ সদস্য থাকেন তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে প্রচার প্রসার করেন, এবং দেখা যায় যে বিরোধী দলীয় যারা সংসদ সদস্য থাকেন তারা যেটা করেন সরকার দলীয় সংসদদের বা সরকারের যেই সমস্যাগুলো আছে, তাদের যে গাফিলতিগুলো আছে, দুর্নীতিগুলো আছে, সেগুলোকে তুলে ধরেন। অর্থাৎ আমি ধরো সরকার দলীয় না, বিরোধী দলীয় না, এখন সরকার দলীয়রা কি করবে, তাদের কর্মকাণ্ডগুলো আমাদের সামনে তুলে ধরবে, আরেকজন বিরোধী দলীয় সংসদ সদস্য সরকারের কি কি ভুল ত্রুটি আছে সেটা তুলে ধরবে। ফলে অ্যাজ এ জনগণ, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি ভালোটাও জানতেছি, খারাপটাও জানতেছি। এই ব্যাপারটাকেই বলে হচ্ছে জনমত গঠন করা। এরপর হচ্ছে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন। এটা আমরা অলরেডি বলে ফেলছি যে জনগণের হয়ে তারা জনপ্রতিনিধির কাজটা করে থাকেন। সো এখন আমরা চলে যাই আমাদের শাসন বিভাগের জবাবদিহিতার কাছে, যে আমাদের শাসন বিভাগ আসলে কিভাবে আমাদের জবাবদিহিতা করে থাকেন। ঠিক আছে, আচ্ছা কুইজ কখন হবে? ক্লাসের শেষের দিকে। হ্যাঁ, ক্লাসটা কিছুক্ষণ হওয়ার পরে আমরা বলে দিব যে কুইজটা কখন হবে, কিভাবে তুমি কুইজে পার্টিসিপেট করতে পারবা। সো এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নাই। সো শাসন বিভাগ, আচ্ছা এখন আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা বা জাতীয় সংসদের যে ভূমিকা, হ্যাঁ, সো এরপরে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের শাসন বিভাগ তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হয় যে তারা তাদের কাজগুলো, তাদের উপর যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলোকে তারা ঠিকঠাকভাবে পালন করতেছে কিনা। সো দেখা যায় যে জাতীয় সংসদ কিন্তু প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে তারা কিন্তু মন্ত্রীদের কাছে বা অন্যান্য যে দায়িত্বশীল ব্যক্তিরা আছে তাদের কাছে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে জাতীয় সংসদ কিন্তু শাসন বিভাগকে একটা জবাবদিহিতার মধ্যে রাখে। শাসন বিভাগ চাইলেই তাদের মন মতো সবকিছু করতে পারে না, তাদেরকে জবাবদিহি করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে সরকারি যে আয় ব্যয়গুলো হবে, সরকার কোন খাতে কত টাকা খরচ করবে, কোন জায়গা থেকে কত টাকা আয় করতেছে, এগুলোর নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু জাতীয় সংসদের সদস্যদের কাছে থাকে। মুলতবি প্রস্তাব করতে পারে যদি কোনো কারণে তাদের কাছে মনে হয় যে না, এই সংসদে তারা হচ্ছে মানে যে কোনো একটা বিষয়ে তারা যদি চান যে তারা সংসদে আলোচনা করতে চান, তাহলে আলোচনার জন্য তারা মুলতবি প্রস্তাবকে উত্থাপন করতে পারে, ছাঁটাই করতে পারে, নিন্দা করতে পারে। ধরো বিরোধী দলীয় একজন সংসদের পছন্দ হইল না সরকার দলীয় কোনো সংসদের বা সরকারের কোনো স্টেপকে, তারা সেটার নিন্দা করতে পারে, অথবা স্পিকারের কোনো রুলকে তাদের পছন্দ হলো না সেটার তারা নিন্দা করতে পারে। পাশাপাশি রাষ্ট্রপতি যে ভাষণ দেন সেই ভাষণের উপর তারা একটা আলোচনা করে থাকেন, এখানে কি ভালো কি মন্দ কথাবার্তা বলা হয়েছে এবং সরকারের যে নানা কর্মকাণ্ড থাকে সেগুলো নিয়ে তারা আলোচনা করে থাকেন, কখনো কখনো প্রয়োজনে তারা বিতর্ক করে থাকেন। অর্থাৎ ওভারঅল সরকারের যেই জবাবদিহিতামূলক রাষ্ট্র নিশ্চিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা কিন্তু সংসদ সদস্যরা করতে পারেন। পাশাপাশি স্থায়ী কমিটির কিছু কাজ থাকে এবং তাদের যদি সরকারের প্রতি বা আমাদের যেই মন্ত্রিসভার প্রতি তাদের যদি কোনো ধরনের অনাস্থা থাকে, সে অনাস্থাটাও কিন্তু তারা প্রকাশ করতে পারেন। তাহলে এগুলো সবই হচ্ছে আসলে জাতীয় সংসদের সদস্যরা শাসন বিভাগের উপর কিভাবে আসলে তারা তাদের হস্তক্ষেপ বজায় রাখেন সেটার উপায়। তো এরপরে আমরা চলে যাই ন্যায়পাল, এই ব্যাপারটা একটু বুঝতে। সো ন্যায়পাল ব্যাপারটা দ্বারা সাধারণত আমরা কি বুঝিয়ে থাকি সেটা একটু দেখি। সো ন্যায়পাল, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অম্বুডসম্যান, এর মানে হচ্ছে প্রতিনিধি বা মুখপাত্র। সো ন্যায়পাল যে কাজটা করেন সেটা হচ্ছে অন্যের জন্য কথা বলেন, অন্যের হয়ে, অন্যের রিপ্রেজেন্টেটিভ হয়ে কথা বলে দেওয়ার যে কাজটা সেটা তিনি করেন। এই পদটা প্রথম সৃষ্টি হয়েছিল সুইডেনে 1809 সালের দিকে। পরবর্তীতে 1972 সালে যখন আমাদের সংবিধান প্রণীত হয় তখন সংবিধানের 77 নং অনুচ্ছেদে আমরা আসলে বলছিলাম যে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা ন্যায়পাল পদ সৃষ্টি করতে পারবো বা ন্যায়পাল পদ সৃষ্টি করার অধিকার আমাদের কাছে আছে। ওকে, তো এরপরে আমরা চলে যাই জাতীয় সংসদে যখন আমরা আইন প্রণয়ন করতে চাই। জাতীয় সংসদের প্রধান কাজই যেহেতু আইন প্রণয়ন করা, সো আইন প্রণয়ন করতে হলে আইনটাকে আমরা বিল আকারে উপস্থাপন করি। সো এই বিলটা কি সেটা আমাদের চিন্তার বিষয়। সো বিলটা হচ্ছে একটা আইনের খসড়া। আমি যে আইনটা করতে চাই সেটা খসড়া বা ড্রাফট আকারে আমি বলবো, তারপর এটা একবার, দুইবার, তিনবার পর্যালোচনা হবে, পাঠ করা হবে, এটার প্রবলেমের জায়গাগুলো তুলে ধরা হবে, তারপর ওটা চূড়ান্ত রূপে একটা আইন হয়ে উপস্থিত হবে। সো এর আগে যে খসড়াগুলো করা হয় সে খসড়াগুলোকে আমরা বলি বিল, এবং বিল দুই ধরনের হয়, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। সো সরকারি বিল উপস্থাপন করেন হচ্ছেন একজন মন্ত্রী আর বেসরকারি বিল উপস্থাপন করেন হচ্ছে সংসদ সদস্য। এবং সংসদ সদস্যরা তাদের বিল উপস্থাপন করার জন্য তাদেরকে 15 দিন আগে, ন্যূনতম 15 দিন আগে তাদেরকে যেটা করতে হয়, একটা লিখিত
তাদেরকে একটা নোটিশ পাঠাতে হয় এবং মন্ত্রীদেরকে 7 দিন আগে এই নোটিশটা হচ্ছে পাঠাতে হয়। ঠিক আছে, ওকে। সো এবার কিছু টার্মের সাথে আমরা একটু পরিচিত হই যে এই শব্দগুলো দ্বারা সাধারণত আমরা কি বুঝে থাকি, যে একজন সংসদ নেতাকে, তারপর হচ্ছে আমাদের আমরা যেটাকে বলছি বিরোধী দলের নেতাকে, হুইপকে, স্পিকারকে অথবা ডেপুটি স্পিকার, এই শব্দগুলো দ্বারা সাধারণত আমরা কি বুঝে থাকি সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমত আমরা যদি একটু খেয়াল করি, আমরা যেটাকে বলছি সংসদ নেতা, সো একজন সংসদের নেতাকে, এটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে সংসদটা গঠিত হয়েছে কিভাবে। সংসদটা গঠিত হয়েছে সংসদ সদস্যদের দ্বারা। তো সংসদ সদস্য ধরো আছে 350 জন। এই 350 জন কি করে? 350 জন তাদের পছন্দের বা তাদের আস্থা যার প্রতি, বা বেশিরভাগ সংসদ সদস্য যে রাজনৈতিক দল থেকে বিলং করে, তাদের যিনি প্রধান, তাকেই তো সংসদের নেতা বানান। তার মানে প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের এই সংসদের নেতা হিসেবে পরিচিত হন। এবং এরপরে যদি আমরা একটু তাকাই যে একটা সংসদের যেরকম সংসদ নেতা থাকা প্রয়োজন, ঠিক তেমনি তার বিরোধী নেতাও থাকা প্রয়োজন। বিরোধী দলের যদি কোনো নেতা না থাকে তাহলে সংসদ দলীয় নেতা কিন্তু কখনোই জবাবদিহিতার মধ্যে থাকেন না। ফলে আরেকটা আমাদের যে গুরুত্বপূর্ণ টার্ম বা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বিরোধী দলীয় নেতা। এবং সংসদ দলীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা দুটোই আমাদের সংসদে থাকা জরুরি, এবং এই দুটো থাকার মধ্য দিয়েই কিন্তু আমাদের জাতীয় সংসদ সচল থাকে, গতিশীল থাকে। জাতীয় সংসদের যে কার্যক্রম, সে কার্যক্রমটা চলমান থাকে। আচ্ছা, এরপর হচ্ছে হুইপ। সো হুইপ বলতে আমরা আসলে কি বুঝি? হুইপের বাংলা হচ্ছে সচেতক। হুইপ বলতে আমরা যেটা বুঝাই, হুইপের যদি আমরা বাংলা চিন্তা করি, বাংলা হচ্ছে সচেতক। সো সচেতক মানে কি? যারা সচেতন করার কাজ করে। সো সচেতন করার কাজ মানে কি? ধরো আমাদের একটা সংসদে তো সরকার দলীয় সংসদ সদস্য যেমন থাকে, বিরোধী দলীয় সংসদ সদস্য থাকে। সো তারা যদি ঠিকঠাক মতো সংসদে উপস্থিত না হন, তাহলে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য বলা, তাদের উপস্থিতি নিশ্চিত করা, এবং কোন দিন সংসদে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, তারপর হচ্ছে এই ধরনের যেই সিদ্ধান্তগুলো যাদের কাছ থেকে আসে, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে হুইপ বা সচেতক। অর্থাৎ তাদের কাজ হচ্ছে মূলত এই সংসদ সদস্যদের মধ্যে একটা আমরা যেটাকে বলি ব্যালেন্স করা, বা সংসদ সদস্যদের যে একটা নিশ্চয়, সংসদে আসার একটা যে নিশ্চয়তা, সে নিশ্চয়তাটা দেয় হচ্ছে হুইপরা। এবং তাদের দায়িত্বটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখা যায় যে সরকার দলীয় হুইপরা সরকার দলীয় যে সংসদ সদস্য আছে, নেতা আছে, তাদেরকে দেখভাল করে বা তাদের করণীয় সম্পর্কে জানায়। আর বিরোধী দলীয় হুইপরা বিরোধী দলের সংসদ সদস্যদের বিষয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে এবং তাদের কাজের জন্য তাদেরকে আমরা দায়ী করে থাকি। সো হুইপ সদস্যরা দেখা যায় যে সংসদ সদস্যদের কোরাম, আমরা যে কোরাম পড়েছি একটু আগে, যে 60 জন হওয়া লাগবে, 60 জনের কোরাম হলে আমাদের সংসদ অধিবেশন হবে। সো কোরাম হওয়ার জন্য কিন্তু আমাদের হুইপদের একটা প্রয়োজনীয়তা থাকে। আচ্ছা, এরপর হচ্ছে স্পিকার। স্পিকারকে মূলত আমাদের যে সংসদ সদস্যরা থাকেন, সেই সংসদের সদস্যদের ভোটের মাধ্যমে বা তাদের ইচ্ছা অনুযায়ী একজন স্পিকার নির্বাচিত হন। এবং স্পিকারকে আমরা বলে থাকি সংসদের সভাপতি। সংসদের সভাপতি হচ্ছেন স্পিকার। এবং স্পিকারের যে রোল, সেটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। স্পিকারের বেশ কিছু দায়িত্ব থাকে। যে ধরো কোনো কারণে আমাদের রাষ্ট্রপতি অবর্তমানে, যদি রাষ্ট্রপতির দায়িত্ব কাউকে পালন করতে হয়, সেই দায়িত্বটা পালন করেন কিন্তু স্পিকার। সো স্পিকার এবং ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার হচ্ছে স্পিকারের পরের পোস্ট। কোনো কারণে স্পিকার দায়িত্ব পালন না করতে পারলে স্পিকারের কাজটা করা হচ্ছে ডেপুটি স্পিকার। সো স্পিকারকে আমরা বলে থাকি হচ্ছে সংসদের সভাপতি, এবং তিনি কিন্তু নির্বাচিত হন কিভাবে সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমাদের এই যে 300 জন বা 350 জন যে সংসদ সদস্য, তাদের যে প্রথম অধিবেশনটা থাকে, সে প্রথম অধিবেশনে সংসদের সদস্যরা একটা ভোট দেন। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট যিনি পাবেন, তিনি কিন্তু স্পিকার হিসেবে বা সংসদের সভাপতি হিসেবে 5 বছরের জন্য নিযুক্ত হবেন। এবং ডেপুটি স্পিকারও ঠিক একইভাবে হচ্ছে নিযুক্ত হবে। কোনো কারণে যদি তিনি বা স্পিকার যদি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে অটোমেটিক্যালি ডেপুটি স্পিকার স্পিকার হয়ে যাবেন এবং ডেপুটি স্পিকারের পোস্টটা হচ্ছে খালি হয়ে যাবে। সো একটা সংসদ চলার জন্য সংসদ সদস্যদের পাশাপাশি এই 5টা পদেরও কিন্তু বেশ গুরুত্ব রয়েছে। সো এবার আমরা চলে যাব আমাদের নির্বাহী বা শাসন বিভাগের ক্ষেত্রে। আর স্পিকারের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে যদি আমাদের স্পিকার আর সংসদ সদস্য না থাকেন, বা তিনি যদি মন্ত্রী হয়ে যান, বা যদি তার পদ থেকে অপসারণ করা হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন কারণে কিন্তু স্পিকারের পদটা শূন্য হতে পারে। সেক্ষেত্রে আমরা ডেপুটি স্পিকারকে স্পিকারের পদে নিয়ে আসি এবং ডেপুটি স্পিকারের পদটা খালি হয়ে যায়, সেখানে আবার হচ্ছে আমাদের ডেপুটি স্পিকারের পদের জন্য কাউকে হচ্ছে নিযুক্ত করা হয়। এই ব্যাপারটা আমরা দেখতে পেলাম। ওকে,
সো এরপর আমরা চলে যাই আমাদের নির্বাহী বা শাসন বিভাগ। নির্বাহী বা শাসন বিভাগের মধ্যে আমরা একদম প্রথমে যাকে পড়ব সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে কাজ সেটা, তারপর আমরা রাষ্ট্রপতি এবং অন্যান্য যে মন্ত্রী পরিষদের যে ব্যাপারগুলো থাকে সেগুলো পড়ার ট্রাই করব। সো একদম প্রথমে যদি আসি প্রধানমন্ত্রীকে বলা হয় বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু এবং তিনি বাংলাদেশের সরকারের প্রধান। একদম ক্লাসের শুরুতে দেখো তোমাদেরকে আমি বলতেছিলাম যে আমরা সরকার বলতেই বুঝি প্রধানমন্ত্রী বা মন্ত্রী, ব্যাপারটা তা নয়। এখানে আমাদের তিনটা বিভাগ কাজ করে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সো এই সরকারের প্রধান হিসেবে আমরা কাউন্ট করি হচ্ছে প্রধানমন্ত্রীকে। এবং 1991 সালে আমাদের যে সংবিধানের 12তম সংশোধনীটা হয় সেখানে আমরা দেখি যে আমাদের পুনরায় আবার সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয় এবং সেখানে প্রধানমন্ত্রীকে প্রধান নির্বাহী কর্মকর্তার ক্ষমতা এবং কর্তৃত্ব দেওয়া হয়। সংবিধানের 55 নম্বর অনুচ্ছেদের 55(2) বলা আছে প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। তার মানে আমাদের প্রজাতন্ত্রের যে নির্বাহী ক্ষমতাটা সেটা কিন্তু প্রধানমন্ত্রীর হাতে, অর্থাৎ সংসদ সদস্যরাও কিন্তু মূলত প্রধানমন্ত্রীর কাছে একটা জায়গায় গিয়ে বাউন্ড টু। আচ্ছা, এরপর তিনি দেশ ও জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। সংবিধান অনুযায়ী তিনি ক্যাবিনেট স্থাপত্যের প্রধান প্রস্তর, অর্থাৎ তাকে আসলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রধান হিসেবে আমরা কাউন্ট করছি। সো সভাপতি হচ্ছে স্পিকার আর নেতা হচ্ছে, আমরা যদি চিন্তা করি, নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। সো জাতীয় সংসদের যিনি সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা তাকে সাধারণত আমরা রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করি। সো সংসদ সদস্যদের মধ্য থেকে, আবারও বলছি, সংসদ সদস্যদের মধ্য থেকে সংসদের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সংখ্যায় যে দলের মানুষজন বেশি সেই দলের নেতাই হচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং প্রধানমন্ত্রী নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি। ওকে, সো জাতীয় সংসদের এই যে আমরা যে কথাটা বললাম এটাই সংবিধানের 57 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য বলে ঘোষিত হতে পারে। এখন আমরা প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এবং কার্যাবলীগুলো আছে সেগুলো দেখব। তো প্রথমেই বলা হচ্ছে তার নির্বাহী বা শাসন সংক্রান্ত ক্ষমতা আছে, অর্থাৎ তিনি যেহেতু নির্বাহী ক্ষমতার একদম প্রধান, সো তার ক্ষমতা থাকবে, এটা খুবই স্বাভাবিক। সো এখান থেকে তোমরা আমাকে একটু জানাও যে তোমরা জানো কিনা যে আমাদের বাংলাদেশের বা বাংলার প্রথম প্রধানমন্ত্রী বলা হয় কাকে? প্রথম প্রধানমন্ত্রী, হ্যাঁ, সংসদের সচেতক। ওকে, সো প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন একটু জানাও তো। আচ্ছা, এবং আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী আমাদের একজন প্রধানমন্ত্রীর মেয়াদ কিন্তু 5 বছরের থাকে। সো 5 বছরের বেশি তিনি কিন্তু আসলে প্রধানমন্ত্রী থাকেন না। যেহেতু সংসদের মেয়াদ 5 বছর, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদও 5 বছর হবে, অর্থাৎ যেদিন তিনি দায়িত্বভার গ্রহণ করছেন সেদিন থেকে 5 বছর। আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। ইয়েস, ওকে। সো নির্বাহী বা শাসন সংক্রান্ত ক্ষমতা, নির্বাহী বা শাসন সংক্রান্ত ক্ষমতাতে আমরা দেখি যে যেহেতু তিনি সংসদের নেতা, তাহলে সংসদ সদস্যরা কিন্তু মূলত তার পরামর্শক্রমেই কিন্তু শাসনের যেই কাজগুলো সে কাজগুলো বা নির্বাহী যে সিদ্ধান্তগুলো সে সিদ্ধান্তগুলো করে থাকে। এবং প্রধানমন্ত্রী কিন্তু আসলে মন্ত্রীদেরকে নিয়োগ দেয় যে কে কোন মন্ত্রণালয় পাবে, কে কোন দপ্তর পাবে, এই কাজটা কিন্তু প্রধানমন্ত্রীর মাধ্যমেই হয়। তারপরে বলা হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। তাহলে প্রধানমন্ত্রী যেহেতু একজন সংসদ সদস্য, তাহলে সংসদ সদস্য যদি আইন প্রণয়নে অংশ নেয় তাহলে প্রধানমন্ত্রী অবশ্যই আইন প্রণয়নে অংশ নেন। অর্থ সংক্রান্ত তার একটা দক্ষতা বা ক্ষমতা থাকে। সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর একটা বিরাট ভূমিকা থাকে যেহেতু তিনি সংসদের নেতা, এবং নিজ দলের নেতা হিসেবেও প্রধানমন্ত্রীর বেশ কিছু ভূমিকা থাকে। তার দলের যে এজেন্ডা, তার দলের যে মোটো, সে দলের মোটোগুলোকে বা এজেন্ডাগুলোকে তিনি কিন্তু প্রকাশ করেন বা মানে বাস্তবায়ন করেন, এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা, দেশের যে উন্নয়ন উন্নতি, সেটাতে তার দলের যে অবদান, সে অবদানটাকে তিনি মেকশিওর করার ট্রাই করেন। ওকে, এরপর হচ্ছে জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে আমরা পাই, রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রীকে পাই। অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রপতির যে দায়িত্বগুলো থাকে, যেমন ধরো আমাদের জাতীয় সংসদকে স্থগিত করা, জাতীয় সংসদকে ভেঙে দেওয়া, এরকম বিভিন্ন ধরনের যেই দায়িত্বগুলো রাষ্ট্রপতি পালন করেন, সেই দায়িত্বগুলো পালন করার সময় কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে থাকেন। সো প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতির পরামর্শদাতা বা অ্যাডভাইজার হিসেবে কাজ করে। পাশাপাশি পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রধানমন্ত্রীর ভূমিকা আছে। একটা রাষ্ট্রের বা দেশের পররাষ্ট্রনীতি কি হবে, অন্যান্য দেশের সাথে আমাদের দেশের সম্পর্ক কি হবে, আমরা আন্তর্জাতিক মহলগুলোতে এবং বিভিন্ন ধরনের যে আঞ্চলিক সংস্থাগুলো থাকে, ইউনেস্কো, তারপর ইউনিসেফ, এরকম বিভিন্ন ধরনের যে আঞ্চলিক সংস্থা, সেগুলোতে বাংলাদেশ কি করবে, বাংলাদেশের ভূমিকা কি হবে, কোন স্টেপ নিবে, এগুলো নিয়ে সাধারণত আমাদের প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে থাকেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পররাষ্ট্রনীতিগুলো নির্ধারিত হয়। পাশাপাশি আমাদের দেশের ভাবমূর্তি তুলে ধরেন
রাষ্ট্রীয় কাজের সমন্বয় করে থাকেন এবং দেশে কখনো যদি জরুরি অবস্থা সৃষ্টি হয় সে জরুরি অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়ে থাকেন। সো সংসদীয় শাসন ব্যবস্থায় আমরা যদি একটু চিন্তা করে থাকি আমাদের দেশকে পরিচালনা করার জন্য এবং জাতির উন্নয়ন ঘটানোর জন্য, জাতিকে ঠিকঠাক পথে রাখার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর যে পদ সে পদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সো আমরা তার কাজ দেখলাম, এখন পদমর্যাদা যদি একটু খেয়াল করি, পদমর্যাদা আমরা যদি চিন্তা করি তাহলে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তিনি পদত্যাগ করলে মন্ত্রী পরিষদেরও পতন ঘটবে, অর্থাৎ তিনি না থাকলে মন্ত্রী পরিষদ এক্সিস্ট করে না। কেন? কারণ মন্ত্রী পরিষদ কিন্তু তিনি গঠন করছেন। সো যে জিনিসটা তুমি গঠন করছো, তুমি যদি সেখানে না থাকো তাহলে সে মন্ত্রী পরিষদ কিন্তু এক্সিস্ট করবে না। তিনি যদি থাকেন তাহলে মন্ত্রিসভা থাকবে। আচ্ছা, তিনি সাধারণত জাতির নেতা হিসেবে বা পথ প্রদর্শক হিসেবে বা সরকার প্রধান হিসেবে নিয়োজিত হন এবং তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের কাছে পরিচিত থাকেন। সো এই জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখব প্রধানমন্ত্রীর পদমর্যাদার। এবং প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেন এবং সেটা যে সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠন করেন সে বিষয়ে বলা আছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে। প্রধানমন্ত্রী যেরূপ চান ঠিক সেরকম ভাবে তিনি মন্ত্রী দিয়ে মন্ত্রিসভা গঠন করতে পারবেন। এখানে অন্য কারো হস্তক্ষেপের সুযোগ নাই। একজন সংসদ সদস্য এসে বলতে পারবেন না যে আপনি একে মন্ত্রী করেন, একে মন্ত্রী করেন না। এই এখতিয়ার, এই রাইট, অধিকার শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছেই আছে। প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী যাদেরকে মন্ত্রী নিয়োজিত করেন তারা কি কি কাজ করেন? তারা নীতি নির্ধারণ করে থাকেন, কি নিয়ম হবে, কি নীতি হবে রাষ্ট্রের সেটা। তারা আইন প্রণয়ন করে থাকেন, তারা বাজেট প্রণয়ন করে থাকেন এবং বাজেট প্রণয়নের ক্ষেত্রে মন্ত্রিসভা একটা গুরু দায়িত্ব পালন করে। যদিও অর্থমন্ত্রী মূল দায়িত্বটা পালন করে, কিন্তু অর্থমন্ত্রী কিন্তু সংসদ সদস্যদের, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে আসলে বাজেটটা প্রণয়ন করে থাকেন। পাশাপাশি আমাদের রাষ্ট্রের যে প্রতিরক্ষা, অর্থাৎ আমাদের যে সার্বভৌমত্ব রক্ষা করা, অন্য দেশের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করা, আমাদের দেশের নিরাপত্তা, এই ব্যাপারগুলোতেও কিন্তু আমাদের মন্ত্রিসভা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা সেটা রক্ষা করে থাকে এবং আমাদের অর্থনৈতিক, ওভারঅল আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন, সে উন্নয়নেও কিন্তু আমাদের মন্ত্রিসভা কাজ করে থাকে। সো প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এদের ক্ষমতাগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারা সমন্বয় করেন এবং আইনের শাসন ঠিকঠাকভাবে তারা বজায় রাখেন এবং গণতন্ত্রকে তারা বজায় রাখার চেষ্টা করেন। সো প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা তাদের কাজগুলো মোটামুটি কাছাকাছি। এবার আমরা চলে যাই আমাদের রাষ্ট্রপতির যে ক্ষমতা এবং কাজ সেখানে। সো রাষ্ট্রপতিকে আমরা বলে থাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত ব্যক্তি এবং তিনি রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি রাষ্ট্রের সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করেন এবং একটা রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে সে নির্বাচন পদ্ধতিটা আমরা দেখব। যেমন আমরা দেখেছি প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সংসদ সদস্যদের দলের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, ঠিক একই রকম ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে, সেটা তো তোমার আমার ভোটে নির্বাচিত হয় না। সো রাষ্ট্রপতি নির্বাচিত হয় যেভাবে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংবিধানের 12তম সংশোধনী অনুযায়ী বলা আছে জাতীয় সংসদের যে সংসদ সদস্যরা আছে তারা যখন ভোট দিবে, তাদের যে ভোট সে ভোটের উপর ডিপেন্ড করে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে আমরা রাষ্ট্রপতিকে নির্বাচিত হতে দেখি এবং এই রাষ্ট্রপতি সর্বমোট 5 বছরের জন্য তাকে আমরা নির্বাচন করে থাকি। তবে কোনো ব্যক্তি চাইলে 2 বার রাষ্ট্রপতি থাকতে পারেন, এরকম হিস্ট্রি কিন্তু আমাদের আছে। সো একাদিক্রমে তারা 2 মেয়াদের অর্থাৎ 5 + 5 10 বছরের জন্য রাষ্ট্রপতি থাকতে পারবেন। তৃতীয় মেয়াদে তারা আবার রাষ্ট্রপতি হতে পারবেন না। তাহলে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সংসদ সদস্যদের ভোটে যার ভোট বেশি হবে, সংখ্যাগরিষ্ঠতা যিনি পাবেন, তাকে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হবে। একজন রাষ্ট্রপতি এক মেয়াদে 5 বছরের জন্য রাষ্ট্রপতি থাকবেন, আরেক মেয়াদে আবার 5 বছরের জন্য, টোটাল 10 বছরের জন্য রাষ্ট্রপতি থাকতে পারেন। তবে এর বেশি তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন না টানা। ওকে, এরপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যে পদ, সে পদের কথা বলা হচ্ছে যে রাষ্ট্রের তিনি হচ্ছে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী এবং সংবিধান ও আইনের দ্বারা তার উপর যে দায়িত্বগুলো আছে, ক্ষমতাগুলো আছে, সেগুলোকে তিনি প্রয়োগ করতে পারবেন। 5 বছরের জন্য তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন। এখন আমরা একজন রাষ্ট্রপতির এত ক্ষমতা দেখতে পাচ্ছি, সেই রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে বা কি কি বিষয় থাকলে তিনি অযোগ্য বলে নির্বাচিত হবেন সেটা আমাদের একটু জানার প্রয়োজন। সো এখানে আমাদেরকে দেখতে হবে যে অবশ্যই
তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সংসদ সদস্যদের ক্ষেত্রে বয়স 25 হলে হয়, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার জন্য তার বয়স 35 হতে হবে এবং তাকে জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হবার যোগ্য হতে হবে এবং তাকে এমন একজন ব্যক্তি হতে হবে যে আগে কখনো রাষ্ট্রপতির পদ থেকে তাকে কোনো সমস্যার জন্য অভিশংসন করা হয়নি। এবং আমরা যদি একটু খেয়াল করি, এখানে আরও কিছু ব্যাপার থাকে যে রাষ্ট্রপতির দায়মুক্তি, রাষ্ট্রপতির অভিশংসন, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, এই ব্যাপারগুলো কি। আচ্ছা, রাষ্ট্রপতির দায়মুক্তি হচ্ছে যে রাষ্ট্রপতি যখন তার কাজ করবেন, কার্যভার চলাকালে তার বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালত কোনো ধরনের ফৌজদারি কার্যধারা বা ফৌজদারি মামলা তারা দায়ের করতে পারবে না, বা তাকে কোনোভাবে তারা গ্রেপ্তার করতে পারবে না, বা তারা কোনোভাবে তাকে কারাবাসের জন্য কারাগারে প্রেরণ করতে পারবে না। এই ব্যাপারটাকে বলা হচ্ছে রাষ্ট্রপতির দায়মুক্তি। তাহলে রাষ্ট্রপতির অভিশংসন কি, সেটা আমাদের একটু চিন্তার বিষয়। অভিশংসন হচ্ছে যখন সংসদ সদস্যরা বা ধরো 5 বছরের জন্য তাকে আমরা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করলাম, এখন যদি কোনো কারণে আমাদের রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করে থাকেন বা গুরুতর কোনো অসদাচরণ করে থাকেন, তখন দেখা যায় যে সংসদ সদস্যরা তাদের ভোট বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা রাষ্ট্রপতির অভিশংসনের জন্য তারা কি করতে পারেন, নোটিশ পাঠাতে পারেন, এবং সেটা স্পিকারের মাধ্যমে হচ্ছে পাঠাতে হয়। এবং রাষ্ট্রপতি যদি কোনো কারণে মনে করেন তিনি পদত্যাগ করবেন, সেটাও কিন্তু তাকে স্পিকারের মাধ্যমে করতে হয়, প্রধানমন্ত্রীর কাছে করতে হয় না। আচ্ছা, এরপর হচ্ছে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। অনেক সময় এমন হয় যে রাষ্ট্রপতি তিনি কোনো ধরনের শারীরিক বা মানসিক অসামর্থ্যতার মধ্য দিয়ে যাচ্ছেন, ফলে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করার প্রয়োজন পড়তে পারে, সেটাও করা হয়। রাষ্ট্রপতির ক্ষমতা দেওয়া আছে, যেমন রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা আছে, রাষ্ট্রপতি সংসদ এবং আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা আছে। সংসদ সদস্যরা যে আইনটা নির্ধারণ করেন সেটা কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু এই আইনটা পূর্ণাঙ্গতা পায়। এবং অর্থ সংক্রান্ত তার ক্ষমতা আছে, বিচার সংক্রান্ত ক্ষমতা আছে, এবং অধ্যাদেশ জারি করার ক্ষমতা আছে, প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা আছে। আমরা জানি যে আমাদের যে প্রতিরক্ষা বাহিনীগুলো থাকে তাদের প্রধান কিন্তু রাষ্ট্রপতি হয়ে থাকেন, এবং বিভিন্ন ধরনের যে রাষ্ট্রীয় সম্মান এবং খেতাব সেগুলোও কিন্তু রাষ্ট্রপতির মধ্য দিয়েই হয়। এবং এছাড়াও এ বাদেও তার আরও বেশ কিছু ক্ষমতা থাকে, যেমন তিনি যদি চান যে তিনি হচ্ছে তার যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো থাকে বা জাতীয় যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ধর আমাদের জাতীয় দিবস, বিজয় দিবস, এই ধরনের অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রপতি সভাপতিত্বের কাজ করেন, এবং রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীকে শপথ পড়ান, সংসদ সদস্যদেরকে শপথ পড়ান, প্রধান বিচারপতিকে শপথ পড়ান, প্রধানমন্ত্রীকে শপথ পড়ান, মন্ত্রীদেরকে শপথ পাঠ করান। সো এগুলো রাষ্ট্রপতির একটা গুরুদায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, সো এই গেল আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাজ। মানে আমরা আইন বিভাগ এবং শাসন বিভাগ যদি শেষ করি, তারপরে যদি আমরা আসি আমাদের বিচার বিভাগের কাছে। সো বিচার বিভাগে আমরা আসলে কি পাই, আমাদের বিচার বিভাগের একদম প্রধান যেই স্টেপটাকে আমরা পাই, বা আমাদের বিচার বিভাগের সবচেয়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা যদি চিন্তা করি, বিচার বিভাগের যেই শীর্ষ আদালত বলি আমরা, সেই শীর্ষ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। এখন এই সুপ্রিম কোর্ট কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস দ্বারা গঠিত, সেটা হচ্ছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এই আপিল বিভাগেরও কিছু স্তর থাকে, হাইকোর্ট বিভাগেরও কিছু স্তর থাকে। সো তোমাদের সুবিধার্থে এটাকে একটা ছক আকারে রাখা হয়েছে। এখন আমরা যদি হচ্ছে ডিটেলসে চলে যাই যে আমাদের সুপ্রিম কোর্ট আসলে কি, সুপ্রিম কোর্টের কাজ কি, সো এটা যদি একটু চিন্তা করি, দেখো আমাদের সংসদ সদস্যরা বা আইন বিভাগ আইন প্রণয়ন করলো, শাসন বিভাগ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ সদস্য তারা তাদের কাজ ঠিকঠাক মতো করলো। এখন অ্যাজ এ জনগণ আমাদের যে বিচারের নিশ্চয়তা বা আমরা যে বিচারগুলো চাই, সেই কাজগুলো মূলত যাদের দায়িত্বে সেটা হচ্ছে বিচার বিভাগ। সো বিচার বিভাগে আমরা যদি একটু খেয়াল করি, শীর্ষ আদালত বা সর্বোচ্চ আদালত বলা হয় হচ্ছে সুপ্রিম কোর্টকে। এবং বাংলাদেশের সংবিধানের 94 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আমাদের সুপ্রিম কোর্ট বলে একটা জিনিস এক্সিস্ট করবে। সো এটা কিন্তু সংবিধানের একটা বিষয়। সুপ্রিম কোর্ট আমি তুমি বানাইছি ব্যাপারটা এমন নয়, সংবিধান থেকে আসছে। এবং সংবিধানে বলা আছে যে সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে। মানে এই যে অ্যাপিলেট বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এই দুটো নিয়ে আমার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ, এর দুটো শাখা আছে, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগের নিজস্ব কিছু কাজ থাকে। আপিল বিভাগে আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং প্রাথমিক স্তরে ইউনিয়ন পর্যায়ে কাজ দেখতে পাই। এবং হাইকোর্ট বিভাগে আবার দেওয়ানি কাজ হয়, কিছু দেওয়ানি মামলার ক্ষেত্রে, আবার ফৌজদারি মামলার ক্ষেত্রে কিছু কাজ হয়। এদের আন্ডারে আবার কিছু অধস্তন আদালত থাকে, এদের আন্ডারে কিছু অধস্তন আদালত থাকে। এরকম মেইন হচ্ছে সুপ্রিম কোর্ট, তার আন্ডারে হচ্ছে আমরা অন্য অন্য কোর্টগুলোকে পেয়ে থাকি। সো সুপ্রিম কোর্টের কাজ কি?
সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থাকেন এবং প্রত্যেকটা বিভাগে, এই যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এরকম প্রত্যেকটা বিভাগে আমরা দেখি প্রয়োজনীয় সংখ্যক বিচারককে নিয়ে সুপ্রিম কোর্টটা গঠিত হয়। বিচারকদের প্রয়োজনীয় সংখ্যা নির্ধারণ করবেন রাষ্ট্রপতি। তার মানে কয়জন বিচারক সুপ্রিম কোর্টে থাকবে বা প্রধান বিচারপতি কি হবে, এই ধরনের দায়িত্বগুলো কিন্তু রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি তার পছন্দ অনুযায়ী তিনি সেই সংখ্যাটাকে নির্ধারণ করে থাকেন। আচ্ছা, তো এখানে আমরা হাইকোর্ট বিভাগের কিছু এখতিয়ার দেখতে পাচ্ছি, আদি এখতিয়ার, আপিল এখতিয়ার এবং অন্যান্য এখতিয়ার। এখতিয়ারগুলোতে সাধারণত আমরা যদি আদি এখতিয়ারের কথা চিন্তা করি, সো হাইকোর্টের যেই হাইকোর্ট বিভাগে আমাদের দেশের যত ধরনের অধস্তন আদালতগুলো আছে, যেমন জেলা আদালত, তারপরে হচ্ছে আমাদের দায়রা জজ কোর্ট, ফৌজদারি আদালতে ম্যাজিস্ট্রেট থাকে, কোর্ট থাকে, এই ধরনের কাজগুলো বা ট্রাইব্যুনালের যে তত্ত্বাবধান, তত্ত্বাবধানের কাজগুলো যারা করে থাকে বা যেভাবে করে থাকে সেটাকে বলা হয় সুপ্রিম কোর্টের আদি এখতিয়ার, অর্থাৎ আগে থেকেই হচ্ছে এই ব্যাপারটা প্রচলিত। তারপর অ্যাপিলেট বা আপিল এখতিয়ার বলে একটা জিনিস থাকে, যেখানে আমরা দেখি যে কোনো একটা আপিল যদি হয় বা ধরো হাইকোর্ট কোনো একটা কিছু রায় দিয়েছে, সো ওই রায়টা যদি কোনো কারণে বা ওই আদেশটা যদি কোনো কারণে আমাদের পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা আপিলের জন্য বা শুনানির জন্য বা নিষ্পত্তির জন্য আমরা কিন্তু এখতিয়ার রাখি। এবং এই এখতিয়ারটা কিন্তু আমাদের আপিল বিভাগের আছে, যে তাদের কোনো রায় পছন্দ হয় নাই, তাহলে তারা কি করবে, এটা শুনানি এবং তার নিষ্পত্তির এখতিয়ার রাখে বা নিষ্পত্তির অধিকার তারা হচ্ছে রাখে। পাশাপাশি আমাদের যদি কোনো ধরনের কোনো ব্যক্তির যদি মনে হয় যে সেই ব্যক্তি আসলে তার ন্যায় বিচারের প্রয়োজন আছে বা ন্যায় বিচার পাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু সে এই অধিকারটা আমরা আমাদের আপিল বিভাগকে বা হাইকোর্ট বিভাগকে আমরা হচ্ছে দিয়ে রাখছি, সেটার মধ্য দিয়ে আমরা কিন্তু এই ন্যায় বিচারটা পেতে পারি। আচ্ছা, এরপর এর পাশাপাশি তাদের আরো অন্যান্য বিভিন্ন এখতিয়ার থাকে, অন্যান্য কাজ তারা করে থাকে, তারা বিভিন্ন ধরনের উপদেষ্টা বা উপদেশ দিয়ে থাকে। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে কোনো শুনানি হলো, সো এটা আমাদের ধরো কোনো কারণে পছন্দ হলো না, আমাদের মনে হলো যে এই ব্যাপারটার আরো মানে হাইকোর্টের কোনো শুনানিকে আমাদের পছন্দ হলো না, আমরা এটার আবার নতুন করে এটার একটা পর্যালোচনা করতে চাই, সেই দায়িত্বগুলো বা সেই কাজগুলো কিন্তু এখান থেকে হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে পর্যালোচনা ক্ষমতা, যেটা আমরা অলরেডি বলে ফেলছি যে তারা চাইলে কিন্তু কি করতে পারেন, এই রায়গুলোকে পর্যালোচনা করতে পারেন বা আবার নতুন করে হচ্ছে দেখা যেতে পারে। সো বিচার কাজকে সুষ্ঠু এবং দ্রুত করার জন্য প্রত্যেক জেলায় সুপ্রিম কোর্ট থাকে, মানে সুপ্রিম কোর্ট থাকে না, সুপ্রিম কোর্টের অধস্তন একটা ব্যাপার থাকে। তো সুপ্রিম কোর্ট একা তো আসলে এত কাজ করতে পারবে না, সো কাজটাকে দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য এবং মানুষ যাতে বেশি ভোগান্তির শিকার না হয়, এই জন্য সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জেলায় জেলায় তাদের কিছু অধস্তন আদালত, তার আন্ডারে কিছু আদালত সৃষ্টি করেছে। সেই আদালতগুলো হলো জেলা জজ আদালত, সাব জজ আদালত, সহকারী জজ ও ম্যাজিস্ট্রেটের আদালত, গ্রাম্য আদালত বা সালিশি আদালত। সো এদের নিজস্ব কাজ থাকে, তো কাজগুলো আমরা একটু খেয়াল করব এবং কোনটার পরে কোনটা থাকে সেটা একটু খেয়াল করি। সুপ্রিম কোর্ট, সো সুপ্রিম কোর্টের আন্ডারে থাকে জেলা জজ আদালত, জেলা জজ আদালতের আন্ডারে থাকে সাব জজ আদালত, সহকারী জজ আদালত এবং গ্রাম্য বা সালিশি আদালত। সো সিকোয়েন্সটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, কার উপরে কে বা কার অধস্তনে কে। এরপর আমরা যদি আসি যে আমাদের বিচার বিভাগ, এরা কেন স্বাধীনভাবে কাজ করতে পারবে, অর্থাৎ তুমি চিন্তা করো যে কোনো কারণে ধরো আমাদের আইন বিভাগ বা আমাদের শাসন বিভাগ, তাদের সাথে যদি বিচার বিভাগ একত্রিত হয়ে থাকে, তখন কিন্তু আমাদের যারা বিচারপতি আছেন বা আদালতের যে রায়গুলো, সেগুলো কিন্তু বায়াসড হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, যে এখানে কোনো ধরনের সংসদ সদস্য বা মন্ত্রীদের কোনো ধরনের প্ররোচনার একটা ব্যাপার থাকে। তো যখন 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বা শাসন বিভাগ থেকে আমরা যখন বিচার বিভাগকে পৃথক করি বা বিচার বিভাগকে আলাদা করি, তখন কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে নিজের যে কাজগুলো, সেই কাজগুলোকে কিন্তু কি করতে পারে, বাস্তবায়ন করতে পারে এবং বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকারগুলোকে তারা রক্ষা করতে পারে বা সংরক্ষণ করতে পারে। সো এই কারণে বাংলাদেশের নাগরিকদের, জনগণের মৌলিক অধিকারকে রক্ষা করার প্রয়োজনেও কিন্তু বিচার বিভাগকে স্বাধীন হওয়া বা পৃথক হওয়া প্রয়োজন। তারা যদি ওদের আন্ডারেই থেকে যায়, তাহলে তারা কিন্তু স্বাধীনভাবে তাদের যে কাজগুলো বা দায়িত্বগুলো, সেগুলোকে কি করতে পারবে না, পালন করতে পারবে না। ফলে বিচার বিভাগের স্বাধীনতার একটা প্রয়োজনীয়তা আছে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে, অথবা আমরা যদি চাই যে আমাদের বিচার বিভাগ ঠিকঠাক মতো কাজ করুক, আমাদের কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ ঠিকঠাক মতো কাজ করুক, সেই কারণে তাদের কিন্তু স্বাধীনতা দেওয়ার প্রয়োজন হয়। সো বিচার বিভাগের স্বাধীনতা 2007 সালে দেওয়া হয়।
এরপর আমরা যদি চলে যাই আমাদের সরকারের পরে আইন বিভাগ গেল, শাসন বা নির্বাহী বিভাগ গেল, বিচার বিভাগ গেল। এখন আমরা একটু দেখব আমাদের যে প্রশাসনিক কাঠামো, অর্থাৎ এই যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এরা যে কাজ করে তারা তো একটা প্রশাসনের মাধ্যমে এই কাজগুলোকে আরো বেশি ত্বরান্বিত করে। সো প্রশাসনিক কাঠামোটা যদি আমরা চিন্তা করি, আমাদের একটা কেন্দ্রীয় প্রশাসন থাকে, অর্থাৎ কেন্দ্রে একটা অথরিটি থাকে। সে কেন্দ্রীয় প্রশাসনের একদম সর্বোচ্চটা হয় হচ্ছে রাষ্ট্রপতি, তারপরে হয় হচ্ছে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর পরে থাকে মন্ত্রী পরিষদ মানে মন্ত্রীরা, মন্ত্রীর পরে থাকে সচিবরা বা সচিবালয়, তারপরে মন্ত্রণালয়, বিভাগ এবং তারপরে শাখা। সো এই যে সিকোয়েন্সটা কেন্দ্রীয় প্রশাসনের, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। সর্বোচ্চ ক্ষমতা বা সবার উপরে হচ্ছে রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিবালয়, মন্ত্রণালয়, এরকম করে আমাদের কেন্দ্রীয় প্রশাসনটা কাজ করে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আমাদের যে স্থানীয় বা লোকাল যে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো, সেটা হয় প্রথমে একটা বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলায়। সো এটার জন্য আমরা হচ্ছে খুব সহজেই বুঝতে পারি, যেহেতু এটা আমাদের পরিচিতর কিছু মানে পরিচিতির মধ্যে পড়ে। আমরা কিন্তু সাধারণত আমাদের প্রবলেমগুলো বা আমরা যখন অ্যাড্রেসগুলো দেই, প্রথমে উপজেলা, তারপরে জেলা, তারপর কোন বিভাগ, এরকম করে বলি। সো স্থানীয় প্রশাসন যারা, তারা মূলত বিভাগীয় বিষয়গুলো এবং জেলা এবং উপজেলার বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে কাজ করে থাকে। এবং এরপরে আমাদের একটা ইন্টারেস্টিং টপিক চলে আসছে প্রশাসনিক কাঠামোর, সেটা হচ্ছে সচিবালয়। সো সচিবালয় শব্দটার সাথে আমরা সবাই ইতিমধ্যে পরিচিত। সো সচিবালয় কথা থেকে কিছু হলেই দেখবা, পান থেকে চুন খসলেই আমরা বাঙালিরা ইদানিং বলা শুরু করছি, চলো সচিবালয় ঘেরাও করি, চলো। সো সচিবালয় ঘেরাও, সো তার মানে মানুষ যেহেতু কথায় কথায় তাদের মন মতো কিছু না হলেই তারা যেহেতু সচিবালয় ঘেরাও করতে চায়, তার মানে আসলে সচিবালয়ের একটা গুরুত্ব আছে, নাহলে তো হুদাই সচিবালয় ঘেরাও করতে চাইতো না। সো সচিবালয়ের গুরুত্বটা কি, সচিবালয় গঠিত হয় কিভাবে, বা সচিবালয়ের কাজ কি, সেটা আমাদের একটু বোঝা লাগবে। কেন মানুষ সচিবালয় ঘেরাও করতে চায়, কি এমন আছে সচিবালয়, বা সচিবালয়ের কি এমন ক্ষমতা আছে যে সচিবালয় ঘেরাও করে নিজের দাবি দাওয়াকে আদায় করে নিতে হবে, সেটা একটু বোঝা জরুরি। সো দেখো, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলোকে যৌথভাবে একত্রে আমরা হচ্ছে সচিবালয় বলে থাকি। এবং সচিবালয় বাংলাদেশের সামগ্রিক যে প্রশাসন ব্যবস্থা, এটা স্নায়ু কেন্দ্র। মানে তুমি তো চাইলে একটা মন্ত্রীর মধ্য দিয়ে তুমি তোমার প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালিত করতে পারো না। প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালিত হয় যেই জায়গা থেকে, সামগ্রিক প্রশাসন ব্যবস্থাটা, অফিসিয়াল যে বিষয়গুলো সেগুলো আসে যেই জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের সচিবালয়। সো সচিবালয় সরকারের যে কর্মসূচিগুলো আছে, সরকারের যে নীতিগুলো আছে এবং পরিকল্পনাগুলো আছে, সেগুলোকে প্রণয়ন করে। প্রকল্পগুলো, সরকারের যে বিভিন্ন ধরনের প্রকল্প থাকে, আমরা এটা করব, ওটা করব, এখানে এত টাকা লাগবে, অত টাকা লাগবে, এই প্রকল্পগুলোকে বাস্তবায়নের কাজ করে সচিবালয় এবং সেগুলোকে মূল্যায়ন করে থাকে। এই জন্যই মানুষ পান থেকে চুন খসলে সচিবালয় ঘেরাও করতে চায়। তাহলে সচিবালয়ের যে গুরুত্বটা, সেটা আসলে খুবই 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 বেশি। ঠিক আছে, সো তোমরা আবার দেখো এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য সচিবালয় ঘেরাও টেরাও করতে যাও না, এটা ভালো কাজ না। আচ্ছা, সো মানে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা যেখানে যাই আর কি, বুঝছো? সো এটা একটু মাথায় রেখো। এখন সচিবালয়ে যেই যারা দায়িত্বশীল পদে থাকেন, তুমি যে ঘেরাও করতে যাও, কার কাছ থেকে তোমার দাবি দেওয়া আদায় করতে হবে এটা জানতে হবে। তো তুমি কার কাছ থেকে দাবি দেওয়া আদায় করবা, সেটা জানার জন্য তোমার সচিবালয়ের প্রশাসনিক এবং সাংগঠনিক কাঠামোটা জানতে হবে। সচিবালয় যেহেতু অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে গঠিত হয়, দেখো এখানে কি বলছে, বাংলাদেশে মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়। তাহলে সচিবালয় বেসিক্যালি অনেকগুলো মন্ত্রণালয়ের সমষ্টি, রাইট? তাহলে সচিবালয়ের প্রধান কিন্তু সচিব নন। সচিবালয়ের প্রধান আমরা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মন্ত্রী বা মন্ত্রণালয় প্রধান। ঠিক আছে, এরপরে হচ্ছে সিনিয়র সচিব বা সচিব, যিনি সচিবালয়ের প্রশাসনিক প্রধান। তাহলে এখানে প্রধান দুইটা, একটু খেয়াল করবা, প্রশ্নে তোমাকে কিন্তু ঝামেলা করবে। তোমাকে বলবে সচিবালয়ের প্রশাসনিক প্রধানকে, আবার তোমাকে বলবে মন্ত্রণালয়ের প্রধানকে। সো তখন তুমি আবার যদি বলো মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে সচিব, তাহলে কিন্তু ঝামেলা। সো মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে মন্ত্রী, আর সচিবালয়ের যিনি প্রশাসনিক প্রধান, অর্থাৎ প্রশাসনিক কর্মকাণ্ডগুলোর যিনি প্রধান দায়িত্ব পালন করেন, তিনি হচ্ছেন সচিব বা সিনিয়র সচিব। তারপরের দায়িত্বে আছেন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব। সো সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখবা, সিকোয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আবার একটু বলি, আসো, মন্ত্রী, তারপর হচ্ছে সিনিয়র সচিব বা সচিব। তো সচিব একজন আছেন, তারপরে আমরা একটা এক্সট্রা সচিবকে রেডি করে রাখবো, যদি কোনো কারণে সচিবের কোনো ঝামেলা হয়, ওই এক্সট্রা সচিব বা অতিরিক্ত সচিব আমার বিভাগের প্রধানের যিনি আছেন, তিনি হচ্ছে দায়িত্বগুলো পালন করে দিবেন। তারপরে আমি একটা জয়েন্ট বা যুগ্ম সচিব রাখবো, তারপরে একজন উপসচিব রাখবো, এবং সিনিয়র সহকারী সচিব বা
সহকারী সচিব বা অ্যাসিস্ট্যান্ট সচিব হিসেবে একজনকে রাখবো। সো তাদের দায়িত্ব বা তাদের কাজগুলো দেখো ভাগ করা আছে। সচিবের কাজ হচ্ছে সচিবালয়ের প্রশাসনিক প্রধান, তো তিনি সচিবালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডগুলোর প্রধান হিসেবে তিনি নিযুক্ত আছেন। অতিরিক্ত সচিব বিভাগগুলোর প্রধান, যে ডিফারেন্ট বিভাগগুলো আছে তাদের প্রধান, এবং যুগ্ম সচিব যিনি তিনি উপবিভাগের প্রধান। উপসচিব কয়েকটি শাখার প্রধান এবং সহকারী সচিব হচ্ছে শাখার প্রধান। সো কয়েকটি শাখার প্রধান মানে শাখা প্রধান ডিপেন্ড করে কয়েকটি শাখার উপর, এ আবার এর উপর, এর উপর, এর উপর, এরকম একজন একজনের উপর তারা হচ্ছে ডিপেন্ডেন্ট আর কি। ঠিক আছে, সো এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। ওকে, এরপরে আমাদের চলে যাই আমাদের স্থানীয় প্রশাসনে। এটা আমরা কি প্রশাসন দেখলাম? আমরা এটা প্রথমে দেখছি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। ঠিক আছে, সো কেন্দ্রীয় প্রশাসনে আমাদের যেই রাষ্ট্রপতি সেটা আমরা দেখে ফেলছি, প্রধানমন্ত্রী দেখে ফেলছি, মন্ত্রী পরিষদ দেখে ফেলছি, সচিবালয় এবং মন্ত্রণালয়ের যে ব্যাপারটা সেটা আমরা হচ্ছে এখন একটু দেখলাম। সো সচিবালয় এবং মন্ত্রণালয়ের পরে আমরা যদি চলে যাই আমাদের মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন যেটা সেখানে। সো মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসনটা বেসিক্যালি কি? দেখো আমরা যদি একটু খেয়াল করি, বাংলাদেশ সরকারের মূলত আমরা যেটা চিন্তা করি কেন্দ্র, যেমন আমাদের বাংলাদেশ সরকারের কেন্দ্র কি ঢাকা থেকে বা জাতীয় সংসদে এই জায়গাগুলোকে যদি আমরা চিন্তা করি, তারপরেই কিন্তু আমাদের বিভাগীয় প্রশাসনের স্থান। এবং আমাদের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোতে বিভাগীয় কমিশনাররা বিভাগের প্রশাসনিক প্রধান হিসেবে তারা কিন্তু নিযুক্ত থাকেন। সো বিভাগগুলোতে প্রশাসনিক প্রধান থাকেন বিভাগীয় কমিশনার, এটা আমাদের মনে রাখতে হবে। জেলাগুলোতে প্রধান থাকেন হচ্ছে ডেপুটি কমিশনার, যেটাকে আমরা বলি ডিসি। হ্যাঁ, তুমি দেখবা যে কোন একটা জেলায় গেছে ওই এলাকার প্রধান বা ওই এলাকায় কোনো গ্যাঞ্জাম হইলে প্রথমেই যাকে এটার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় যে হ্যাঁ আপনি বিচার করেন, আপনি এটা করেন, ওটা করেন, সো সেটাই হচ্ছে ডিসি, যাকে আমরা বাংলা বলতেছি হচ্ছে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার। সো কমিশনার হচ্ছে বিভাগের দায়িত্বে থাকে, ডিসি বা ডেপুটি কমিশনার হচ্ছে জেলার দায়িত্বে থাকে, আর ইউএনও যেটাকে আমরা বলি উপজেলার নির্বাহী কর্মকর্তা, এটা হচ্ছে আমাদের উপজেলার প্রশাসনিক প্রধানের দায়িত্বটা পালন করে। সো একটু মনে রাখতে হবে, উপজেলার যিনি প্রধান তিনি ইউএনও, জেলার যিনি প্রধান তিনি ডিসি ডেপুটি কমিশনার, আর বিভাগের যিনি প্রধান তাকে আমরা বলছি বিভাগীয় কমিশনার বা কমিশনার। ঠিক আছে, আচ্ছা। এখন এই বিভাগীয় কমিশনার কিন্তু একা কাজ করেন না, তিনি কিন্তু তার কাজ করার প্রয়োজনে তিনি আরো দুজন অতিরিক্ত কমিশনার নেন। যেমন দেখো সচিবদের পরে যেরকম সিনিয়র সচিব থাকে, অতিরিক্ত সচিব থাকে, এরকম আমাদের বিভাগীয় কমিশনারও কিন্তু তার প্রয়োজন পড়লে তিনি দুজন অতিরিক্ত কমিশনার নেন, একজন উপপরিচালক নেন, সহকারী কমিশনার নেন 3 জন, এবং আরো অন্যান্য অনেক কর্মকর্তা কর্মচারী নিয়ে তার বিভাগের কাজগুলো হচ্ছে করে থাকেন। ঠিক আছে, তবে তিনি হচ্ছে বিভাগের যে উন্নয়ন বোর্ড থাকে সেই উন্নয়ন বোর্ডের সভাপতি থাকেন, তবে তার আন্ডারে আরো অনেক উপপরিচালক, সহকারী কমিশনার, অতিরিক্ত কমিশনার এগুলো তিনি নিয়ে রাখেন। সো সংখ্যাটা একটু চাইলে মনে রাখতে পারো আর কি। সো এই যে বিভাগীয় কমিশনার, তার আন্ডারে থাকে অতিরিক্ত কমিশনার, সহকারী কমিশনার এবং কর্মচারী। সো অতিরিক্ত কমিশনার থাকেন হচ্ছে 2 জন, সহকারী কমিশনার থাকেন হচ্ছে 3 জন, এবং একজন থাকে হচ্ছে উপপরিচালক। এই তথ্যগুলো একটু আমাদের সংখ্যাটা একটু মনে রাখতে হবে, অনেক সময় সংখ্যাগুলো থেকে আমাদের এমসিকিউ এসে থাকে। ঠিক আছে, সো জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ একক জেলা প্রশাসন, কারণ কেন্দ্রের পক্ষে প্রত্যেকটা জেলাকে মনিটর করা কিন্তু পসিবল না। সো প্রত্যেকটা জেলাকে প্রত্যেকটা উপজেলাকে মনিটর করার দায়িত্বগুলো কিন্তু ভাগ ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র কিন্তু কখনো সবকিছুকে মনিটর করতে পারে না একত্রে। সো একটা জেলাকে মনিটরিং এর যে দায়িত্ব, প্রশাসনটা ঠিকঠাক মতো চলতেছে কিনা, প্রশাসনিক কর্মকাণ্ডগুলো ঠিকঠাক মতো চলতেছে কিনা, এই দায়িত্বটা দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে। তো জেলা প্রশাসক যেটা করেন তিনি হচ্ছে জেলা প্রশাসনের মধ্যমণি, এবং তিনি তার বিভাগের যে কমিশনার তারপরেই তিনি কাজগুলো করেন। এবং বিভাগীয় কমিশনারের যে কাজ, জেলা প্রশাসনের কাজও অনেকটা একই রকম। তিনি প্রশাসন সংক্রান্ত কাজ করেন, ওই জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি কাজ করেন, ওই জেলার মানুষগুলোর রাজস্ব নিয়ে কাজ করেন, ওই জেলায় কী ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায় সে কাজগুলো তিনি করে থাকেন, এবং বিভিন্ন ধরনের সমন্বয় করে থাকেন বিভাগের সাথে, কেন্দ্রের সাথে, এবং স্থানীয় যেই শাসন, এলাকার যে শাসন টাসন এগুলো দেখেন, বিভিন্ন বিচার করে থাকেন, এবং দেখা যায় যে ওই জেলায় ক্রীড়া বা সংস্কৃতি এগুলোর উন্নয়নের পেছনে কাজ করেন, মানবতার প্রয়োজনে কাজ করেন, এবং বিচার টিচার রিলেটেড কাজ তিনি করে থাকেন, বা স্থানীয় শাসন রিলেটেড কাজ তিনি করে থাকেন। এরপরে যদি চলে যায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন হচ্ছে সর্বশেষ ধাপ আমাদের প্রশাসনিক কাঠামোর, এবং একজন ইউএনও বা উপজেলা প্রশাসকেরও কিন্তু অনেকগুলো কাজ থাকে। যেমন তিনি তার উপর জেলা প্রশাসক যে দায়িত্বগুলো দিয়েছেন সেগুলোকে তিনি
ঠিকঠাকভাবে পালন করেন এবং উপজেলার প্রধান হিসেবে তিনি কিন্তু তার দায়িত্বগুলো পালন করে থাকেন এবং তার সাথে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু থাকে, তারা তাদের আলোচনার মধ্য দিয়ে তারা তাদের যে নির্দিষ্ট দায়িত্ব সেই দায়িত্বগুলোকে পালন করে থাকেন। সো ওকে, এই হলো আমাদের বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো এই বিষয়ক আলোচনা। এখন আমাদের অনেক সময় বেশ কিছু উক্তি থাকে যে বিভিন্ন ব্যক্তিদের উক্তি, যে উক্তিগুলো দিয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয় যে অমুক উক্তিটা কার, তমুক উক্তিটা কার। সো একটা দেশের আইন বিভাগ, বিচার বিভাগ, স্বাধীনতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এগুলো তো মোটামুটি সব দেশেই থাকছে। সো বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন উক্তি দিয়েছেন। সো এরকম কিছু গুরুত্বপূর্ণ উক্তি তোমাদের জন্য রাখা হয়েছে, একটু দেখতে পারো। যেমন হ্যামিল্টনের মতে বিচার বিভাগের সম্পর্কে তিনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা হলো অপরাপর বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করা। আমরা একটু আগে পড়ছিলাম যে বিচার বিভাগকে যদি তুমি স্বাধীন না করো তাহলে ওরা কিন্তু নিরপেক্ষ একটা রায় দিতে পারবে না, বিচার করতে পারবে না। ফলে হ্যামিল্টন এই সম্পর্কে কি বলছেন, হ্যামিল্টন সেটা আমরা একটু জেনে রাখলাম। পাশাপাশি লর্ড ব্রাইসের মতে কোনো দেশের সরকারের কৃতিত্ব পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা। তোমার বিচার বিভাগ যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে ওই সরকার কতটুকু ইম্প্যাক্টফুল বা ওই সরকার কতটুকু যোগ্য সেটা তুমি বিবেচনা করতে পারবা। অধ্যাপক গার্নারের মতে বিচার বিভাগের স্বাধীনতা নির্দেশ করে মৌলিক অধিকার ও সংবিধানের নিরপেক্ষতা। অর্থাৎ বিচার বিভাগ যদি স্বাধীন থাকে তখন সংবিধান বা মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো নিরপেক্ষ থাকবে, কোনো দল বা কোনো মতের প্রতি বায়াস থাকবে না বা পক্ষপাতমূলক আচরণ করবে না। অধ্যাপক লাস্কির মতে স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা আবশ্যক। অর্থাৎ বিচার বিভাগ নিয়ে চারজন ব্যক্তির আমরা উক্তি পাচ্ছি, কোনটা কার উক্তি এটা একটু আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, স্বাধীনতা মানে তাকে কোনো কিছুর মানে আন্ডারে না থাকা বা তাকে কোনো কিছুর উপর বল প্রয়োগ না করা, তাকে তার কাজ নিজের মতো করতে দেওয়া। ঠিক আছে, ওকে। সো ফাইনালি আমাদের এই চ্যাপ্টারটা শেষ, 5 নাম্বার চ্যাপ্টার। একটু পরে মানে 8:30-এর দিকে, এক্স্যাক্টলি 8:30 থেকে 8:40, এই 10 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু একটা লাইভ এমসিকিউ হতে যাচ্ছে। সো লাইভ এমসিকিউটা তুমি কিভাবে দিবা সেটা একটু বলে দেই। এইমাত্র আমরা যে চ্যাপ্টারটার উপর ক্লাস করলাম, চ্যাপ্টার 5 অর্থাৎ পঞ্চম অধ্যায়, সে পঞ্চম অধ্যায়ের উপর তোমাদের 10টা এমসিকিউ থাকবে এবং এই 10টা এমসিকিউর জন্য তুমি সময় পাবা হচ্ছে 6 মিনিট। এবং এই এমসিকিউর যেই লাইভ এমসিকিউর যেই কুইজটা বা এক্সামটা সেটা শুরু হবে এক্স্যাক্ট 8:30-এ। সো 8:30-এ তুমি শুরু করলে, তুমি যদি ভাবো যে 8:40 পর্যন্ত আমার কাছে টাইম আছে, ব্যাপারটা কিন্তু এমন না। তুমি যখন স্টার্ট করবা পরীক্ষা দেওয়া তখন থেকে ঠিক 6 মিনিটের মধ্যে তোমার হচ্ছে টাইম শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে বিষয়। এখন তুমি এক্সামটা দিবা কিভাবে সেটা একটু আমি দেখাই দেই। সেটা হচ্ছে তোমরা অনেকেই ফেসবুকে ক্লাস করছো আর অনেকেই আসো হচ্ছে আমাদের ওয়েবসাইটে ক্লাস করতেছো। সো যারা ওয়েবসাইটে ক্লাস করতেছো তারা জাস্ট লাইভ ক্লাস থেকে বের হয়ে লাইভ এক্সামে চলে যাবা। আর যারা হচ্ছে ফেসবুকে ক্লাস করতেছো তারা যেটা করবা, আমাদের যে online.udbhasunmesh.com আছে সেখানে হচ্ছে চলে যাবা। জাস্ট তুমি তোমার গুগল থেকে তুমি যদি হচ্ছে উদ্ভাস উন্মেষের ওয়েবসাইটে চলে যাও, তুমি জাস্ট যদি হচ্ছে গুগল করে জাস্ট উদ্ভাস লিখেও যদি সার্চ দাও, গুগলে গিয়ে জাস্ট উদ্ভাস লিখে সার্চ দিলেও কিন্তু তোমার চলে আসবে, বা udbhasumesh.com লিখেও যদি সার্চ দাও তাও চলে আসবে। তো চলে আসলে তুমি যেরকম এরকম একটা সারফেস পাবা। তুমি যখন উদ্ভাস লিখে সার্চ দিবা, এই যে দেখো udbhash.com লিখে সার্চ দেওয়া হয়েছিল, তখন এরকম একটা সারফেস আসছে। সো এই সারফেসটা থেকে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের এই যে এখানে প্রথমে যদি চলে যাও, একদম শুরুতে যদি যাই, এরকম একটা সারফেস আসলো। সারফেস আসার পরে তুমি এরকম প্রোগ্রাম সমূহতে যাবা। প্রোগ্রাম সমূহতে যাওয়ার পরে তোমরা যেহেতু 12-এ পড়ো, সো অল ক্লাস থেকে তুমি হচ্ছে 12 সিলেক্ট করবা। অল প্রোগ্রাম থাকুক সমস্যা নাই। আমরা অল টাইপে যদি যাই তখন আমরা যাব হচ্ছে ফ্রি প্রোগ্রামে, যেহেতু এই ক্লাসগুলো এবং এক্সামগুলো তোমরা ফ্রিতে দিচ্ছ। সো সিভিক স্টার এক্সামটাও কিন্তু ফ্রি। সো তোমরা কিন্তু ফ্রি প্রোগ্রামে চলে যাবা। সো আমি এখানে কি করছি দেখো, আমি ফার্স্টে উদ্ভাসের ওয়েবসাইটে গেছি, প্রোগ্রাম সমূহতে গেছি, 12 সিলেক্ট করছি এবং তারপরে আমি ফ্রি প্রোগ্রাম অপশনটাতে গেছি। সো ফ্রি প্রোগ্রাম অপশনটাতে যাওয়ার পরে আমি দুইটা ফ্রি এক্সাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য কেমিস্ট্রির উপর কেমিস্ট্রি, আর একটা হচ্ছে সিভিক স্টার। তো তুমি যেহেতু সিভিক স্টার দিবা তাহলে তোমার কাজ হচ্ছে এই যে সিভিক স্টার এমসিকিউ কম্পিটিশন, এখানে হচ্ছে চলে যাওয়া। সো এখানে চলে গেলে তুমি দেখবা তোমাদের যে সিভিক স্টার পরীক্ষাটা আছে 5 ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে এবং দেশব্যাপী উদ্ভাসের 64টা জেলা 112টা শাখায় সেটা তোমরা দিতে পারবা। তো এখানে ডিটেলস এবং রুটিন আছে, আমরা এখন ডিটেলস রুটিনে যাব না।
তোমরা যারা এখনো রেজিস্টার করো নাই তারা হচ্ছে রেজিস্টার করবা। আর যারা রেজিস্টার করা আসো, রেজিস্টার করা মানে কি, তুমি এখানে রেজিস্টার নামে চাপ দিবা, চাপ দেওয়ার পরে প্রেস করার পরে তোমার ফোন নাম্বার আসবে, তোমার ফোন নাম্বার দিবা, তোমার নাম দিবা, তোমার যে ফোন নাম্বার দিছো সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি ঠিকঠাক মতো ফিল আপ করলে তোমার রেজিস্টার করা হয়ে যাবে। সো রেজিস্টার করবা। রেজিস্টার করার পরে বা যারা অলরেডি রেজিস্টার করে ফেলছো তারা দেখবা এরকম একটা ড্যাশবোর্ড বা একটা স্টুডেন্ট প্রোফাইলে তোমাকে নিয়ে যাওয়া হবে। সো ওখানে যাওয়ার পরে তুমি খেয়াল করবা যে তোমার এরকম ড্যাশবোর্ডটা যখন তুমি চাপ দিচ্ছ, ড্যাশবোর্ডে যখন যাচ্ছ, সো ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখো এখানে কয়েকটা অপশন আছে। আমি ফার্স্টে গেছি কোথায়, আমার স্টুডেন্ট প্রোফাইলে, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে দেখো লাইভ ক্লাস, লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, সলভ শিট, এরকম কিছু অপশন আছে। সো লাইভ ক্লাস অপশনটাতে গেলে তুমি এখানে এখন যে ক্লাসটা তুমি ফেসবুকে করতেছো হয়তো বা, সেটাকে তুমি এখানে করতে পারবা। আর যদি তুমি ফেসবুকে না করে ওয়েবসাইটে করো তাহলে তো করতেছোই। সো 8:30 যেটা করবা, এক্সাম যেটা দিবা, এটা কিন্তু ফেসবুকে এক্সাম দেওয়া যাবে না। ফেসবুকে তোমাকে আমি সলিউশন দেখাবো, কিন্তু এক্সাম দিতে হলে কিন্তু তোমার ওয়েবসাইটে লগ ইন করাই লাগবে, ওয়েবসাইটে দিতে হবে। সো সেক্ষেত্রে তুমি ড্যাশবোর্ডে যে তোমার লাইভ এক্সাম অপশনটাতে যাবা, জাস্ট লাইভ এক্সাম অপশনটাতে গেলাম, কিছুই করি নাই, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে লাইভ এক্সাম, লাইভ এক্সামে যাওয়ার পরে দেখো এই যে লাইভ এক্সামে এই যে আমার একটা এক্সাম চলে আসছে 30 নভেম্বর, 30 নভেম্বর মানে আজকে 8:30 থেকে 8:40 টাইম, ডিউরেশন 6 মিনিট, আমি এক্সামটা দিতে পারবো। এবং দেখো বলা হচ্ছে এক্সাম নট স্টার্টেড ইয়েট, কারণ এখনো কিন্তু 30 বাজে নাই, এখন হচ্ছে 1 মিনিট 55 সেকেন্ড বা 54 সেকেন্ড আছে, এক্স্যাক্ট 1 মিনিট 54 সেকেন্ড পরে তুমি দেখবা যে এখানে যে টেক এক্সাম যে অপশনটা সেটা কিন্তু একটু পপ আপ করবে তোমার সামনে, একটু অন্য কালারের হয়ে যাবে, গ্রিন অথবা রেড। সেখানে তুমি যখন প্রেস করবা তখন থেকে ঠিক 6 মিনিট সময় তুমি পাবা, ওই 6 মিনিটের মধ্যে তোমাকে 10টা এমসিকিউর উত্তর করতে হবে। এবং উত্তর করা হয়ে যাওয়ার পরে আমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এই উত্তরটার মানে প্রশ্নটার কুইজটার সলভ দিব, এবং তোমাদের মধ্যে থেকে যেই লাকি 3জন থাকবে সেই লাকি 3জনকে কিন্তু আমরা মেনশন করে দিব। সো আর কিছুক্ষণ আছে, দেখো 1 মিনিট 22 সেকেন্ড, এরপরই হচ্ছে আমরা এমসিকিউটায় আমরা কি করতে পারবো, এক্সামটায় অংশগ্রহণ করতে পারবো। সো তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে যে আপু আমি ওয়েবসাইটে লগ ইন করবো কিভাবে বুঝতেছি না, অথবা চ্যাপ্টার 5 নিয়েও যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানতে চাও, সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং তোমরা যারা যারা হচ্ছে একা একা পরীক্ষা দিচ্ছ বা একা একা নিজে নিজে কুইজ দিবা, পরীক্ষা দিবা বলে ভাবতেছো, এই কাজটা কিন্তু কইরো না। তোমার যারা ফ্রেন্ডরা আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকেও হচ্ছে কমেন্টে মেনশন করতে পারো, যাতে তারাও তোমার সাথে এই কুইজটাতে পার্টিসিপেট করে। এবং মানে একটা ফ্লেক্সের ব্যাপার না, যে ধরো তুমি আর তোমার বন্ধু দুইজন মিলে হচ্ছে একটা কুইজ দিচ্ছ, কে কত পাচ্ছ এটা নিয়ে তোমরা একটু কথা বলতে পারবা, তুমি তার থেকে বেশি পাইলে একটা মজা হবে, আবার একটু কম পাইলে একটু মন খারাপ লাগবে, তো সব মিলে একটা গুড এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। সো তোমরা যারা যারা হচ্ছে একা একা এক্সাম দিবা ভাবতেছো, তারা এই কিপটামিগুলো করো না, বন্ধু বান্ধবকে সাথে নাও, সাথে নিয়ে রেজিস্ট্রেশন করো। আর যারা রেজিস্ট্রেশন করা আছে তারা অপেক্ষা করো, ঠিক আমরা 24 সেকেন্ড পরে তোমাদের এই এক্সাম দেওয়ার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। সো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবা, জাস্ট গুগলে যে ওয়েবসাইটে যাবা, যাওয়ার পরে প্রোগ্রামে যাবা, প্রোগ্রামে গিয়ে সেখান থেকে তুমি হচ্ছে তোমার ক্লাস সিলেক্ট করবা 12, তারপরে হচ্ছে ফ্রি প্রোগ্রাম সিলেক্ট করবা, তারপর এখানে যাবা, এখানে গিয়ে তুমি হচ্ছে লগ ইন করে ফেলতে পারবা, রেজিস্টার করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে, তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা এক্সাম দিতে চাও দিতে পারো। 8:30 থেকে এক্স্যাক্ট 8:40 পর্যন্ত কিন্তু তোমার কাছে টাইম আছে, এর মধ্যে যে কোনো সময় তুমি দিতে পারবা। দেখো এই যে ইউ হ্যাভ নট টেকেন দ্য এক্সাম ইয়েট, আমি চাইলে এখন কিন্তু এক্সামটা স্টার্ট করতে পারি, আমি এক্সাম দিতে পারি। সো আমিও কি তোমাদের সাথে সাথে এক্সাম দিব? আমি অ্যান্সার দিলে তো হয়ে যাবে, এক্সাম তো দেওয়া যাবে না। আচ্ছা দেখি, আমি একটু যাই, টেক এক্সামে যাই। এই যে টেক এক্সামে গেলাম, আমার এক্সাম শুরু হয়ে গেছে, আমার 6 মিনিটের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। দেখো বলা আছে প্রত্যেকটা এমসিকিউর জন্য 4টা অপশন, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 25%, মানে 4টা ভুল উত্তর দিলে আমার একটা এমসিকিউ, শুদ্ধ এমসিকিউ চলে যাবে। সো ওকে, ভার্সন সিলেক্ট করতে হবে আমাকে। আমি যদি বাংলা ভার্সনে দিতে চাই, সো বাংলা ভার্সন দিলাম, স্টার্ট এক্সাম দিলাম। এই যে আমার টাইম শুরু হয়ে গেছে। সো এই যে দেখো কাউন্টডাউন হচ্ছে, আমার 5 মিনিট 57 সেকেন্ড বাকি আছে। আমি 8:31-এ শুরু করছি, আমাকে 8:37-এর মধ্যে শেষ করতে হবে, 40 পর্যন্ত আমি টাইম পাবো না। সো এই যে কোশ্চেনগুলো আছে, আমি এখন দাগানো শুরু করলে আমার অ্যান্সার শুরু হয়ে যাবে, কিন্তু আমি দাগাবো না, কারণ আমি দাগাইলে তোমরা অ্যান্সার জেনে যাবা। সো 10টা প্রশ্ন উত্তর করার পরে আমি হচ্ছে সাবমিট করে দিব। সো 10টা প্রশ্ন আমি দাগানোর পরে আমি জাস্ট সাবমিট করে দিব। আচ্ছা আমি এখন সাবমিট করে দেই।
আমি সাবমিট করে দিলাম। অবটেইন মার্কস দেখো 0/20, 0/10, 0/10, কারণ আমি একটা প্রশ্নের উত্তর করি নাই। সো তোমরা যতগুলো প্রশ্ন উত্তর করবা সেটার উপর তোমার মার্কস দেখাবে, কয়টা কারেক্ট হয়েছে, কয়টা ভুল হয়েছে, কয়টা স্কিপ করছো, সবকিছু হচ্ছে দেখাবে। ঠিক আছে? সো এই আর কি বিষয়। সো তোমাদের যারা এখন এক্সাম দিচ্ছ, এক্সাম দিতে থাকো। কত নম্বরের পরীক্ষা? এই পরীক্ষা 10 নম্বরের, আর সিভিক স্টার তো আলাদা। এক্সাম তো স্টার্ট হচ্ছে না। এক্সাম স্টার্ট হয়ে গেছে ভাই, আমি এক্সাম দিয়ে ফেলছি। যে দেখো 10-এ 0 পাইছি, কারণ আমি একটা প্রশ্ন উত্তর করি নাই। সো আমি 10-এ 0 পাইছি। এক্সাম স্টার্ট হচ্ছে না মানে এক্সাম স্টার্ট হয়ে বসে আছে। দ্রুত দ্রুত এক্সাম দাও, এক্সাম দিয়ে আবারও হচ্ছে ক্লাসে ব্যাক করি আমরা।
ওকে, সো তোমাদের যে লাইভ এক্সামটা ছিল বা লাইভ কুইজটা ছিল সেটার টাইম হচ্ছে শেষ, 8:30 থেকে 8:40-এর মধ্যে ছিল। তোমরা অনেকে পার্টিসিপেট করছো, অনেকে। এখন আমাকে একটু জানাও যে তোমাদের এক্সাম কেমন হয়েছে, কোশ্চেন কেমন ছিল, পারছো কি না, কীরকম ভুল করছো সেটা তো জানতেই পারছো। স্টিল একটু জানাও যে কেমন লাগছে পরীক্ষাটা দিয়ে। ঢুকতে পারো নাই, দুঃখজনক। তাহলে তুমি মনে হয় ক্লাসটা শুরু থেকে দেখো নাই। আচ্ছা, 9টা হয়েছে, 8টা হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে। যারা এক্সাম দিতে পারো নাই তাদের মন খারাপ করার কিছু নাই, কারণ এটা একটা লাইভ কুইজ ছিল। আজকে লাইভ কুইজটা মিস করলেও তোমার জন্য আরেকটা লেকচার আছে, সেটা লাইভ কুইজ দিতে পারবা। সেটাও মিস করলেও কোনো সমস্যা নাই। অ্যাকচুয়াল যে তোমার এক্সাম, যেটা হচ্ছে আমরা বলতেছি সিভিক স্টার, ওইটা মিস করো না। হ্যাঁ, ওইটা অফলাইনে যে ঠিকঠাক মতো দিয়ে এসো। যারা কোনো কারণে আজকে লাইভ কুইজ মিস করছো, মন খারাপ করার কোনো কারণ নেই। তোমার আসল পরীক্ষা হচ্ছে সিভিক স্টার। সো ওইটার জন্য প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা, প্রশ্ন কেমন ছিল বলো? কনফিউজড ছিলা? ইজি পাও নাই? আচ্ছা ঠিক আছে। সো তোমাদের প্রশ্নের উত্তর বুঝতে পারছি মোটামুটি। সবারই একই রকম অবস্থা, একই একই প্রশ্ন, সবাই ভুল করছো। বেশিরভাগ যে ভুলটা করছো একইটাই করছো। সো আমরা আসি একটু প্রশ্নগুলো একটু দেখি যে প্রশ্নগুলো আসলে কি ছিল। একদম প্রথম প্রশ্নটা তোমাদের ছিল মৌলিক অধিকারের রক্ষক কে? সো মৌলিক অধিকারের রক্ষক কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট। একজন নাগরিক হিসেবে তোমার মৌলিক অধিকার কি, আমার মৌলিক অধিকার কি, অধিকারগুলো ঠিকঠাকভাবে আমরা পাচ্ছি কিনা, এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্ট। অ্যাটর্নি জেনারেলের বিষয়টা আসে না, আইন মন্ত্রণালয় না। জাতীয় সংসদ আইন প্রণয়ন, সংশোধন এই কাজগুলো করে। তাদের কাজ কিন্তু আমার অধিকার রক্ষা করা না। সো আমার অধিকার রক্ষা করার কাজ সুপ্রিম কোর্ট করে। ওকে, সেকেন্ড প্রশ্নতে চলে যাই। ন্যায়পাল কিরূপ ক্ষমতার অধিকারী? একজন ন্যায়পাল কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকের যেমন ক্ষমতা, ঠিক একই রকম ক্ষমতার তিনি হচ্ছে অধিকারী। সো অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, আচ্ছা এরপর প্রশ্ন ছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করানোর সময় জিজ্ঞেস করছিলাম, তোমরা অনেকে উত্তর দিছিলা, তারপর আমি মুখে উত্তরটা বলছিলাম, লিখি নাই, কারণ আমি জানি যেটাতে তোমার প্রশ্নে আছেন, লিখলে তো প্রশ্ন ফাঁস হয়ে গেল। তো তাও আর কি, যারা পারছো ঠিক আছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এবং বাকি যে অপশনগুলো ছিল সেগুলোও কিন্তু হচ্ছে তোমাকে কনফিউশন ক্রিয়েট করে, কারণ বাকি নামগুলোও কিন্তু আমরা পড়ছি। যেমন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয় হচ্ছে, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী রাষ্ট্রপতি। আচ্ছা, তারপরে এম মনসুর আলী যিনি, তাকে কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে, তাই না? সো অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে এম মনসুর আলী। আর এইচ এম কামারুজ্জামান যিনি, তিনি কিন্তু ছিলেন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র, ত্রাণ এবং কৃষি বিষয়ক মন্ত্রী। ঠিক আছে, তো স্বরাষ্ট্র, ত্রাণ এই রিলেটেড যে ব্যাপারগুলো, সেখানে হচ্ছে আমরা এইচ এম কামারুজ্জামানকে পেয়েছিলাম। সো অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে, এরপর প্রশ্নে চলে যাই। বিভাগীয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি কে? বিভাগীয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি অবশ্যই বিভাগীয় কমিশনার, এটা আমরা একটু আগেই পড়ে আসছি। এরপর এই প্রশ্নটা তোমরা অনেকেই হচ্ছে ভুল করছো, তোমাদের অনেকের কাছেই মনে হচ্ছে যে এই প্রশ্নটা অ্যান্সার আমরা ভুল দিছি কিনা, বা একটা কনফিউশনের মধ্য দিয়ে আসো। সে প্রশ্নটা একটা ট্রিকে ছিল, একটু চিন্তা করো। দেখো এখানে বলা আছে মন্ত্রীর পরে সচিব, তারপরে খালি স্থান, এখানে উপসচিব, সহকারী সচিব। অ্যান্সার হচ্ছে কি হবে? সো সচিব আর উপসচিবের মাঝখানে আমরা আসলে এখানে কি দিতে যাচ্ছি? দেখো প্রধান সচিব বলে কিন্তু কোনো কিছু আমরা পাই নাই, এই অপশনটা তোমাকে কনফিউজ করার জন্য রাখা হয়েছে। এবং এখানে বেসিক্যালি তুমি যদি একটু খেয়াল করো, আমরা কিন্তু অতিরিক্ত সচিব যে অ্যান্সারটা, সেটাকে কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। যেমন তুমি একটু যদি পিছিয়ে আসো, সচিব এবং উপসচিবের মাঝখানে আমাদের যেই সচিবালয়ের যে ব্যাপারটা, সেখানে যদি আমরা দেখি সচিব এবং উপসচিব, তো এখানে অতিরিক্ত সচিবটা, সচিবের পরের পোস্টটা কিন্তু অতিরিক্ত সচিব। তারপরে যদি না থাকতো বা আরো একটা অপশন থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা যুগ্ম সচিবের অ্যান্সারটাকে হচ্ছে নিয়ে থাকতাম।
ঠিক আছে। সো যুগ্ম সচিব যারা অ্যান্সার নিছো তাদের জন্য খুবই দুঃখ লাগতেছে, কারণ এখানে তোমার সচিবের পরেরটা কিন্তু তোমার প্রথমে আসবে অতিরিক্ত সচিব, তারপরে আসবে যুগ্ম সচিব। সো প্রশ্নটা একটু ট্রিকি ছিল, সেটা অনেকেই দেখছে যে হচ্ছে ভুল করছো, সেটার অ্যান্সারটা একটু চিন্তা ভাবনা করে দিলে আসলে এই ধরনের ভুলগুলো হতো না। আচ্ছা, এরপর জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দিতে পারেন কে? এটা আমরা ক্লাসের শুরুতেই বলছি, রাষ্ট্রপতির এই ক্ষমতাটা থাকে, রাষ্ট্রপতি হচ্ছে ভেঙে দিতে পারেন। সংসদীয় ভাষায় বিল বলতে কি বোঝায়? আমরা দুই ধরনের বিল পাইছিলাম, সরকারি বিল, তারপরে হচ্ছে বেসরকারি বিল, একটা মন্ত্রী আর একটা হচ্ছে সংসদ সদস্যরা উত্থাপন করেন। সো বিল বলতে বেসিক্যালি বুঝায় আইনের যে খসড়াটা বা প্রাথমিক যে প্রস্তাবটা, সে প্রাথমিক প্রস্তাবটা বা খসড়াটাকে আমরা বুঝে থাকি বিল বলতে। এরপর রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য কি পরিমাণ ভোটের প্রয়োজন? মানে তুমি রাষ্ট্রপতিকে সরাইতে চাও, এখন সংসদ সদস্যদের ভোট লাগবে, এখন কত শতাংশ ভোট লাগবে? সবাই তো কখনো এক বিষয়ে আসলে একমত হয় না, এটাও হবে না। 1/3 হইলে কিন্তু সংখ্যা গরিষ্ঠ হয় না, সো এটাও বাদ। 3/4 না, অ্যান্সার হচ্ছে আমাদের 2/3। 2/3 সংসদ সদস্য যদি ভোট দেন তাহলে আমরা রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? এটা আমরা বেশ একটু আগেই আমরা এটা পড়ছি। সুপ্রিম কোর্টের বিভাগ আমরা হচ্ছে 2টা বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্টের পাইছিলাম। তো সুপ্রিম কোর্টের 2টা বিভাগ একটু মনে রাখো। এরপর জেলা বিচারক নিয়োগ করেন কে? ইউজুয়ালি বিচারকের নিয়োগের জায়গাগুলো যদি পাও সেক্ষেত্রে রাষ্ট্রপতি হচ্ছে আমাদের এই বিচারক নিয়োগের কাজটা করে থাকেন। সো এই ছিল হচ্ছে তোমাদের 10টা প্রশ্ন। সো এর মধ্যে অনেকেরই অনেকগুলো হয়েছে, কারো কারো হয় নাই, কারো কারো মোস্ট অফ দ্য কেসই হয়েছে। সো এখন অনেকেই তো হচ্ছে আসলে 10-এ 10ও পাইছো, এর মধ্য থেকে আমরা দেখবো আর কি যে আমাদের লাকি উইনার কোন 3জন। তো সেই জন্য আমরা একটু 1 মিনিটের একটা টাইম নিচ্ছি, 1 মিনিটের ব্রেকের পরে আমরা এসে আমাদের যে 3জন আছে সেই 3জনকে অ্যানাউন্স করব এবং অন্যান্য যে তোমাদের প্রতি আমাদের যে অ্যানাউন্সমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে দিব। সো 1 মিনিটের একটা ব্রেক, ফলাফল লোডিং, তারপরেই হচ্ছে তোমাদেরকে আমরা রেজাল্টটা জানিয়ে দিব। ওকে, সো আমরা হচ্ছে আমাদের আজকের যে লাইভ ক্লাসটা ছিল সেই লাইভ ক্লাসের উপর যে লাইভ কুইজটা ছিল সেই লাইভ কুইজের রেজাল্ট নিয়ে আসলে উপস্থিত হয়েছি। সো তোমাদের মধ্য থেকে অনেকেই হচ্ছে 10-এ 10 পেয়েছো। সে 10-এ 10 অনেকের মধ্য থেকে আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত 3জনের নাম, যে 3জন আসলে তোমরা একটা আকর্ষণীয় পুরস্কার পাবা, তাদের নামটা হচ্ছে ঘোষণা করব। তবে তার আগে একটু জানিয়ে দিই, তোমরা অনেকেই হচ্ছে জানতে চাইছো যে নেক্সট ক্লাস কবে। সো তোমাদের যে 5 তারিখে সিভিক স্টার এক্সামটা হতে যাচ্ছে সেই এক্সামটার আগে আমরা কিন্তু তোমাদের জন্য 3টা ফ্রি ক্লাসের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় তোমরা 27 তারিখে চ্যাপ্টার 9 অধ্যায় 9-এর উপর একটা ক্লাস করছো, আজকে তোমরা 30 তারিখে অধ্যায় 5-এর উপর একটা ক্লাস করছো এবং 3 ডিসেম্বরে তোমরা হচ্ছে অধ্যায় 2-এর উপর একটা ক্লাস করবা একই সময়, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকেই কিন্তু এই ক্লাসটা হচ্ছে নেওয়া হবে। এবং আজকের ক্লাসটা যেরকম তোমরা হচ্ছে ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছ, উদ্ভাসের বি ইউনিটের যে পেজটা সেখান থেকে যেরকম তোমরা লাইভ দেখতে পাচ্ছ, ঠিক একই রকমভাবে 3 তারিখের ক্লাসটাও কিন্তু তোমরা এখানে এই সেম ফেসবুক পেজে লাইভ পেয়ে যাবা। সো তোমরা অবশ্যই কিন্তু চ্যাপ্টার 2 এর 3 ডিসেম্বরের ক্লাসটাতে ঠিক সন্ধ্যা 7টায় জয়েন করে ফেলো।
সো 5 তারিখের এক্সামের জন্য তোমাদের জন্য শুভকামনা। আর আজকের লাইভ কুইজে কোন তিনজন হচ্ছে আমাদের পুরস্কার পাচ্ছ সেই তিনজনের নামটা যদি আমরা একটু দেখি, 10-এ 10 পাওয়াদের মধ্যে থেকে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারগুলো একটু মিলাই নিও তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে মিলে কিনা। আসাদুজ্জামান, ফুলপুর কলেজ, ময়মনসিংহ উদ্ভাস ব্রাঞ্চ থেকে তুমি 10-এ 10 পাইয়া সেন্ট্রাল মেরিট তোমরা যারা 10-এ 10 পাইছো সবারই কিন্তু সেন্ট্রাল মেরিট 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লামিয়া বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ বক্সিবাজার উদ্ভাস থেকে, ফাহাদ আছো কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ থেকে, কুড়িগ্রাম উদ্ভাস হচ্ছে তোমার ব্রাঞ্চ। সো তোমরা যে যে ব্রাঞ্চ দিয়ে রেজিস্ট্রেশন করছো সেই ব্রাঞ্চ থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে। এর পাশাপাশি যারা হচ্ছে 10টাই ঠিকঠাক উত্তর দিছো, মেরিট পজিশন 1 আছে, তাদের মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ এখানে আমরা তিনজনকে পুরস্কার দিচ্ছি, কিন্তু তোমার যে সিভিক স্টার কম্পিটিশন সেখানে কিন্তু তোমরা অনেকেই পুরস্কার পাবা। সো এই কারণে সিভিক স্টার এক্সামটাতে যদি তোমার মেরিট পজিশন 1 থাকে, তুমি যদি 10 মানে 50 জন ধরো যদি একই নাম্বার পায় 1 হও, 50 জনই কিন্তু সেম প্রাইস পাবা। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। 5 তারিখে তোমাদের যে এক্সাম সেই এক্সামটা বেশ ভালোভাবে দাও এবং 3 তারিখের ক্লাসটাতে জয়েন করো। টিল দেন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন যারা যারা ঠিকঠাক উত্তর দিছো। তোমাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ভালো থাইকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।